আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সাদর আজকের অনুষ্ঠানে। দর্শক, হাসিনা ফিরলেও কি না ফিরলেও কি, হাসিনা ফিরবে, কিভাবে ফিরবে না ফিরবে, হুলস্থুল অবস্থা। দেশে বিদেশে সব দিকে এক ধরনের হাইপ তোলা হচ্ছে। হাসিনা ফিরতেছে, হাসিনা আসতেছে, হাসিনা কিভাবে আসবে, কেমনে আসবে। তো আমার মানে প্রশ্নের জায়গাটা হচ্ছে, হাসিনা ফিরলে কি হবে, না ফিরলে কি হবে, আর ফিরলেও কি না ফিরলেও কি। পাশাপাশি ধরেন আগামীকাল 5ই আগস্ট হাসিনার পলায়নের 2 বছর পূর্তি। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হাসিনা যদি ফিরতো, ফেরার সুযোগ ছিল। ডক্টর ইউনূসের আমলেই সুযোগ ছিল, কিন্তু উম উনি বোধহয় আর ফিরছেন না। তো সবকিছু মিলিয়ে আজকে আমরা কথা বলবো। আমার সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন একটা প্যানেল। সেই প্যানেলে আমি যদি পরিচয় করে দিই, প্রথমে পরিচয় করে দিই। আমার সঙ্গে যোগ দিচ্ছেন কর্নেল মুস্তাফিজ, আমার চ্যানেলের নিয়মিত অতিথি। যদিও অনেকদিন পরে। মুস্তাফিজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কনক ভাই। দর্শক, আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমার চ্যানেলের আরেক নিয়মিত অতিথি জনাব মিনার রশিদ, সাংবাদিক, কলামিস্ট। মিনার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কনক সাদর ভাই। দর্শক, আমার সঙ্গে যোগ দিচ্ছেন রওশন হক, সাংবাদিক, লেখক এবং নিউ ইয়র্কের এনসিপির ডায়াসপোরার সঙ্গে যুক্ত। রওশন আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ কনক আপনাকে। এনসিপি তে নাম লেখানোর পরে আপনি আমাকে আর ডাকছেন না, এটা একটা অভিযোগ দিয়ে শুরু করলাম। জি, ভালো। আমার সঙ্গে যোগ দিচ্ছেন ডাক্তার সজল আশফাক, প্রথমবারের মতো আমার সাবেক সহকর্মী, মানে পত্রিকায় উনি স্বাস্থ্য ভাতা দেখতেন জনকণ্ঠে, আমার সাবেক সহকর্মী এবং খুবই ভালো পারিবারিক বন্ধু ডাক্তার সজল আশফাক। সজল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ওকে, থ্যাংক ইউ কনক। তো দর্শক, আমরা যেটা বলছিলাম আর কি, যে হাসিনা ফিরলেও কি না ফিরলেও কি। তো যে এখন রাজনৈতিক দল ধরেন বিএনপি বললো যে আচ্ছা, হাসিনাকে আমরা নিয়ে আসি, আওয়ামী লীগকে পুনর্বাসন করি। তো সবকিছু মিলিয়ে রওশন হক, আপনাকে দিয়ে শুরু করি। আপনি কদিন আগে আপনার ফেসবুকে আমি লেখা পড়ছিলাম যে আপনি বলছিলেন যে এই যাবৎকালে যারা পালিয়ে গেছে মানে বিভিন্ন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান, তারা কখনো আর ফিরে আসে নাই, এবং এই উপমহাদেশে খুব সম্ভবত লক্ষণ সেন গরম ভাত রেখে পালিয়ে গেছিল, আর দ্বিতীয়ত হাসিনা রান্না করা সবকিছু রেখে পালিয়ে গেছিল। আপনাকে দিয়ে শুরু করি। এই জাস্ট একটু আপনি একটু ফলো আপ করেন যে ইতিহাসের এরকম কোন নজির কি আছে যে পালিয়ে যাওয়া ফিরে এসেছিল? ধন্যবাদ কনক স্যার। রওশন আপা, এখানে আমি একটু শুধু বলবো যে লক্ষণ সেন কিন্তু বাংলাদেশি না, সে ছিল দক্ষিণ ভারতীয়। আমি বলছি আমি বলছি এই উপমহাদেশের বাউন্ডারির মধ্যে বলছি আমি। রাজবংশের সেনা যেরকম ফিরে আসেননি, তেমনি আমরা যেগুলা মানে ইদানিং কালে যেগুলো দেখেছি, আপনার ইরানের উনি তো ফিরে আসেননি। তারপর একজনের নাম যদি আমি বলতে চাই, ফিলিপাইনের মার্কোস, উনি তো এখন পর্যন্ত আসেননি। টিউনিশিয়ার প্রেসিডেন্ট, ওনাকেও আমরা আসতে দেখিনি। ইতিহাস আসলে কখনো হুবহু ফিরে আসে না। তো যেসব পলাতকরা দেশ ছেড়ে পালিয়েছেন, ওনারা কখনো ওইভাবে আর ফিরে আসবার চিন্তা ভাবনা যদি করেন, সেটা ভুল, কখনো হয়ও না। ইতিহাসের পুনরাবৃত্তি হয়, কিন্তু হুবহু হয় না, এটাই হচ্ছে মূল কথা। ওনাদের সবার যদি আমরা একে একে নাম বলতে চাই, হয়তো আমার অনেক কিছু না বলা থেকে যাবে। তবে আমি একটু কনক স্যার, আপনার দর্শকদের উদ্দেশ্যে, এবং আজকের যে দিনটা আছে, আজকের 4 তারিখে কিন্তু বেশি মাত্রায় মানুষ আমাদের দেশে 24-এ শহীদ হয়েছিল। তো আমরা যদি ইতিহাস না ঘেটে আজকের দিনটাকে স্মরণ করি, সেখানে আমি একটু শহীদ আনাসের চিঠিটা একটু পড়তে চাই, আপনাদের যদি পারমিশন থাকে। আমাদের জুলাই শহীদদের শ্রদ্ধা জানিয়ে আমি একটু শহীদ আনাসের চিঠিটা পাঠ করি, বেশি সময় নিব না। আপনার দর্শককে আমি সালাম ও শুভেচ্ছা জানাই, ভুলে গেছি তখন, সরি। আনাসের চিঠি পড়ছি। মা, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে, অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন ঘরে বসে থাকবো? একদিন তো মরতেই হবে। তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ, সে আনাস মনে করেছে। যে অন্যের জন্য নিজের জীবন বিলিয়ে দেয়, সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি, তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই, ইতি আনাস। এই যে চিঠিটা, এটার মর্মার্থ কি আমরা আজকে এই 2 বছর পরে এসে ভুলে যাচ্ছি? এই ছোট্ট কিশোরের চিঠি,
আজ গতকাল রাতে কনক, আমি বর্তমানে ফিরে আসতে চাই। গতকাল রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যা ঘটে গেল, যেহেতু শিবিরের তাদের ইসলামিক স্কলারদের যাদেরকে হাসিনা অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে, তাদের সাথে বেগম জিয়ার ছবি সহ একটা প্রদর্শনী তারা করেছিল। সেই প্রদর্শনীতে কেন বিএনপির হামলা করতে হবে? সেই প্রদর্শনীকে কেন্দ্র করে আজকে সারা দেশে চলছে অরাজকতা। তো এইসব যদি ঠেকাতে না পারে, কিংবা বিএনপি উচ্চ মহল থেকে যদি পরামর্শ দিতে না পারে, আপনাদের যদি ওদের প্রদর্শনী খারাপ লাগে, আপনারা তার উল্টো পাশে আরেকটা প্রদর্শনী করুন। বেগম জিয়াকে তারা তাদের নেতাদের পাশে টাঙ্গিয়ে যদি ছবি প্রদর্শনী করে, তো যদি আপনার কষ্ট লাগে, আপনি আরেকটা করুন অন্য পাশে, কিন্তু আপনি হামলা করলেন কেন? তো এই কথাগুলো আমাদের বলতে হবে। ইতিহাসের, আপনি যেহেতু বলছেন যে ইতিহাসের পুনরাবৃত্তি হয় না, আসলে হয় না, কিন্তু এখন যা হচ্ছে এই নিয়ে যদি আমরা কথা না বলি, তাহলে হয়তোবা আমরা ইতিহাসের গল্পতেই থাকবো। হাসিনা যদি হুবহু না ফিরে, কিন্তু ভারত ভাইবেন না যে বসে থাকবে, সে তার মতো করে বা হাসিনা স্টাইলে এই বিএনপিকে যে তৈরি করবে না, এবং সেই উদ্দেশ্যে যে আজকে এই অরাজকতা তৈরি করছে না, এগুলো নিয়েও আমি আশা করবো যে কথা বলবেন আমাদের মেজর মুস্তাফিজ ভাই। আমি আপনার সাথে একমত যে ধরেন এই জাতীয় পরিবেশ মানে হাসিনার কে বা তার দলকে পুনর্বাসনের পথকে সুগম করবে, বা এটা হয়তো পরিকল্পিত ভাবেই তৃতীয় কোনো পক্ষ থেকে করা হচ্ছে। বিএনপি আছেন, তারা হয়তো মানে সারাদিনের ঘটনা কনক আপনি দেখেন, সারাদিনের ঘটনা গতকাল থেকে আজকে পর্যন্ত, আজকের এই দিন 4 তারিখটা যে আমরা 24 থেকে স্মরণ করার জন্য বসছি, আমরা কি পাচ্ছি? আমার ব্রেন থেকে আমি সব মুছে গেছে আমার। আজকে রাতে, গত রাত থেকে আজকে পর্যন্ত শুনেন কনক, এই নিয়ে ফেব্রুয়ারি নির্বাচনের পরে 5 মাসে 700-র উপরে মানুষ হত্যা হয়েছে, অন্যান্য অনাচার বাদ দিলাম। তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাই যে আমাদেরকে স্কুল খুলে বসছেন সংবিধানের, আইন কানুনের, ওনার চোখে এইসব কেন পড়তেছে না? এগুলা নিয়ে আপনাদের সবার কাছ থেকে শুনতে চাই। উনি যদি না পারেন, ওনাকে পদত্যাগ করবার কথা আমি বলবো। আমরা আজকে হাসিনার এই ফিরে আসা বা না, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই। এবং আপনি যেটি বলছিলেন যে শহীদ আনাসের মায়ের ইন্টারভিউ আমি করেছি, তার ফ্যামিলির এই কদিন আগে। আমি দেখেছি। আনাসদের মতো যে অনুপ্রেরণা বা শহীদ আনাসদের মতো তরুণদের যেই শক্তি, যে গতি আমরা দেখেছি 24শে জুলাইতে, এবং যে গতির কারণে হাসিনা পালিয়ে যেতে হলো, সেই হাসিনা আবারও ফিরে আসবে। মিনার ভাই, আপনি কি মনে করেন হাসিনা ফিরে আসলেও কি না আসলেও কি, মানে হাইপ তোলা হচ্ছে? আপনি যদি দেখেন যে বাংলাদেশের ভেতর থেকেও তার অনুগত কিছু পোষ্য সাংবাদিক, ইউটিউবে যারা কাজ করেন, বা দেশের বাইরে থেকে, সব মিলিয়ে মানে হাসিনা ফিরবে, মানে হাসিনা ফিরলে কি হবে? হাসিনা যদি থাকতেই পারতো, সে কি পালাইতো নাকি? কি মনে করেন আপনি মিনার ভাই? ধন্যবাদ কনক ভাই, এবং এই অনুষ্ঠান এখন যারা দেখছেন এবং পরবর্তী যারা দেখবেন, সবাইকে প্রীতি আর শুভেচ্ছা। আসলে হাসিনার ব্যাপারে এটা একটা হাইপ তোলা হচ্ছে, আপনি এটা সঠিক বলেছেন, এবং এটা নিয়ে আমি একটা আমার কলামও লিখেছি এখনো বিস্তারিত, যে কেন আসলে আসতে পারবে না। আমাদেরকে আসলে মানসিকভাবে দুর্বল করার জন্য এটাই তোলা হচ্ছে। আমরা যেন ওইগুলিতে কান না দিই, কারণ যে রোশনা কাপা যে কথাটা বলেছেন আর যে চিঠিটা উনি তুলে ধরেছেন, আমি আসলে 13 বছর পরে দেশে যাওয়ার প্রথম আমার আব্বার কবর জিয়ারতের পরে কিন্তু আনাসের বাসায় যাই, সেখানে আরেকজন শহীদ হাদি। আসলে এটা এত টাচি ব্যাপারগুলি, আপনার যদি ভিডিওগুলো আমি পোস্ট করেছিলাম, সে হাদি ওখানে হাত তুলে মোনাজাত করেছে, আমি ওর কথাগুলো বলতে পারি না। এবং আনাসের পরিবারে আমার কাছে এক ধরনের মনে হলো যে সেটা মনে হয় যে আমরা সে সাহাবীদের যে কিছু একটা পরিবেশটা, আমি খুব সেটা বলবো না, আনাসের আব্বা আম্মা এত সিম্পল, এই যে তাদের ঘর থেকে যে ছেলেটা এসেছে মাত্র 16 বছর বয়স, আমরা এটা টাচ করে দেখেছি। আমরা কেমন জানি আমি আসলে সেই সাহাবীদের যে শহীদ হওয়া, শহীদের ওই স্পর্শটুকু পেয়েছি। এখন এত তাড়াতাড়ি আমরা ভুলে যাচ্ছি, সেটাও কিন্তু যদিও আপনার এটার আজকের আলোচ্য বিষয় না, আমরা হয়তো পরবর্তী সময় একটু বলবো। আর যে কথাটা বলছি যে আপনাদের সবার প্রতি অনুরোধ, এইগুলি ক্যারি ওভার করবেন না। এমন শেখ হাসিনা, আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় উনি বেঁচে আছেন কিনা। হয়তো এক ধরনের ওই যে সুলাইমান আলাইহিসসালামকে যখন উনি মারা গেলেন, তারপরে জিনদেরকে জানানো হয় নাই, কারণ হলো ওই মসজিদের কাজগুলি কমপ্লিট হবে না, এমনও হতে পারে। কারণ এখনো দেখেন শেখ হাসিনার যে বৈশিষ্ট্য, সে কিন্তু ওরকম আড়ালে থাকতে পারে না। কাজে আমাদের এটাও চিন্তা করতে হবে যে একেবারে আপনারা হয়ে গেছেন, উনি বেঁচে আছেন কিনা সেটাই তো এখনো প্রমাণ করতে পারেন নাই। উনি ভিডিওতে আসতে পারেন, বিভিন্ন জনের সাথে কথা বলতে পারেন। এটা আমি এই জন্য বললাম যে এগুলি নিয়ে আমরা যেন প্যানিক না হই। এই যে আমাদের
কনসেন্ট্রেশন এগুলো এদিকে চলে যায় বারবার, এবং ওদের ভিতরে দেখেন একটা পরিকল্পিতভাবে করা হচ্ছে। আজকে আমার এক আত্মীয়, আমার ভাতিজি জামাই আর কি, অস্ট্রেলিয়া থেকে আমার সাথে অনেকক্ষণ ফোন, না চাচু এটা মনে হয় ওরা চলে আসবে। আমি বলছি অসম্ভব, তুমি তাড়াতাড়ি নিশ্চিন্ত মনে ঘুমাও, ওর কখনোই আসবে না। আর ওরা যদি আসে, সবচেয়ে বড় হলো আজকে থেকে যে বিএনপি, জামাত, এনসিপি তাদের ভিতর যে একটা ক্ষমতা নিয়ে একটা দ্বন্দ্ব, এটা অত্যন্ত স্বাভাবিক। এটাকে আমরা আসলে খুব বেশি মাত্রায় তাদেরকে একটু ডেমোক্রেটিক স্পেস আমাদেরকে দিতেই হবে। দে উইল ফাইট ইচ আদার। কিন্তু আমরা যারা ফায়ার ফাইটার হিসাবে কাজ করি, তারা যেন খুব তাড়াতাড়ি আমাদের ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট গুলো ট্রিগার না করে, একটু ধৈর্য ধরেন, এটা হবেই। এমনকি ধরেন এটা ক্ষমতা কেন্দ্রিক। এই যে মনে করেন বিএনপি জামাতের সাথে কেন, ওদের তো ইন্টারনালও সমস্যা আছে, এক লিডার আরেক লিডারের সাথে লেগে যাবে, এটা ক্ষমতার বৈশিষ্ট্য। এটা কাজে আমরা যদি বেশি প্যানিক হলে কিন্তু ওরা আরো করে দেয়। বরং আমরা যেটা বলবো, আমরা রিজার্ভ হয়ে দাঁড়িয়ে আছি, আমরা ক্ষমতার কাঙাল না, যেভাবে ফাইট করেছি আবার যদি আমরা সবাই একসাথে হয়ে কথা বলি, দেশের মানুষ আমাদের পক্ষেই কথা শুনবে এবং এই হাসিনাকে কখনোই আসতে দিবে না। কাজে সবার প্রতি ওটাই বলছি, এমনকি বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, না সরি জামাত বলেন, এনসিপি বলেন, এদের মধ্যে প্রচুর আছে, সবাই তো ক্ষমতার জন্য এইসব রাজনৈতিক দল করে না। এখানে প্রচুর মানুষ আছে যারা যখনই হাসিনা একটু আসার সম্ভাবনা, আমি আমার লেখার মধ্যে 4টা পসিবিলিটি, কোনোটাতেই সম্ভব না যে হাসিনা কিভাবে আসবে। যদি মনে করেন সে যদি গায়ের জোরে আসতে চায়, তাকে কারোর সহযোগিতা নিতে হবে, সেটা ইন্ডিয়া তাকে কি জোর করে দিবে? ইন্ডিয়া কি এতটুকু রিস্ক নেবে? ইন্ডিয়া আসলে এত জাতে মাতাল তালে ঠিক, ইন্ডিয়া এই শেখ হাসিনার জন্য এই ঝুঁকিটুকু নিবে না। ও জানে জিও পলিটিক্যাল যে প্রেসারে আছে ইন্ডিয়া, এর ভিতরে কখনোই সেই হাসিনাকে বাই ফোর্সে আসবে না। আর আমাদের ভয় দেখানো হয় যে ইন্ডিয়া অ্যাটাক করবে, জাস্ট একটা কথাই ঠিক হয়ে যাবে, ইন্ডিয়া অ্যাটাক করলে আমরা বসে থাকবো না। ওরা বড় শক্তি আর আমরাও কিন্তু ক্ষুদ্র নয়, এটা কিন্তু আপনারা কেন করেন না? ওদের 100 কোটি, আমরা তো বললাম আমাদের 20 কোটি। বৈশিষ্ট্য কি জানেন? আমি যখন আমার ইমান থাকে, এই জুলাই বিপ্লবের শহীদরা কিন্তু আমাদের দেখিয়ে দিয়েছে, একটা মরে পিছনে আরেকটা দাঁড়িয়ে যায়, এবং এটা ওদের জন্য খুব একটা ওয়ার্নিং। এবং আমরা এই জন্য পারবো না, 1:5 বলা হয়। আপনার যদি বিশ্বাস থাকে, আপনি তো ভয় পান না, আমি মারা গেলে আমি শহীদ হবো, আমি যত খারাপই থাকি, এটা কিন্তু আমাদের মধ্যে আছে, সাধারণ মানুষের মধ্যে। মিনা ভাই ধরেন আমরা আমাদের জুলাই বিপ্লবের রাজপথে যারা ছিলেন, মানে একেবারে ধরেন ছাত্র জনতার পাশাপাশি ধরেন যারা পেশাজীবী, ধরেন রিক্সা চালক, ফল বিক্রেতা, ঘরের গৃহিণী, মানে বাচ্চা ছেলে, মানে সবাই কিন্তু যার যার মতো করে এই জায়গাটায় কাজ করেছে। এবং ধরেন ছাত্রলীগ ধরেন পুলিশ এবং সেনাবাহিনীর সহায়তায়, মানে কারফিউ আড়ালে তারা যেভাবে ঘরে ঘরে ঢুকে ঢুকে অত্যাচার করেছে, টর্চার করেছে, মেরেছে, তারপর কিন্তু এটাকে দমন করা যায়নি। তো সেই জায়গাতে আমি মনে করি যে হাসিনার এই ফিরে আসা, এটা আসলে একটা অসম্ভব, এটা অসম্ভব। আপনাকে ওই জন্যই বলছি যে বাই ফোর্সে যদি আসতে হয় কি করব আমরা। আর একটা বিষয় হলো, ইন্ডিয়াকেও সেটা স্মরণ রাখতে হবে, আমরা 18 কোটি বা 20 কোটি জাস্ট ইন্টু মাল্টিপ্লাই বাই 5 হয়ে যাব, আমরা নিজেরাই যথেষ্ট। তারপরে যে জিনিসটা হয়েছে, আপনারা যে অপরচুনিটি অফ দ্য সেঞ্চুরি পেয়েছিলেন 71, আপনাদের জন্য বসে আছে আরেকজন, এবং আমরা ওইটা কোনো সময় নিব না। আপনারা যদি মনে করেন এখানে সব ওই দালাল প্রকৃতির, না, আমার চেতনা নাই, আমার সিকিউরিটি, আমার 18 কোটি মানুষের জীবন হলো সবচেয়ে বড় প্রায়োরিটি। আমার মতো এরকম অনেক আছে, আমরা তো বয়স 60 হয়ে যাচ্ছে, আমরা সেই আমরাই চলে আসবো, এখানে বসে থাকবো না ইনশাল্লাহ, এবং 18 কোটি মানুষ নিয়ে সেটা প্রতিরোধ করবো। বিএনপি ফরগেট অ্যাবাউট বিএনপি, ফরগেট অ্যাবাউট জামাত, সাধারণ মানুষের রাস্তায় নেমে আসবে। কাজে হুঁশিয়ার, এবং সবাইকে আশ্বস্ত করছি আপনারা এগুলি নিয়ে অহেতুক করেন না, এটা পারবেই না। আর অন্যান্য সম্ভাবনাগুলি একইভাবে, এই শেখ হাসিনার এত সাহস নাই, সে কিন্তু যাওয়ার আগে তার আত্মীয় স্বজন সবাইকে পাঠিয়ে দিচ্ছে, খেয়াল করে দেখেন। আর সেই শেখ হাসিনা, সেই শেখ হামদান, যারা কোনোদিন কোনো রিস্ক নেয় না, কোনো ঝুঁকি নেয় না, আপনারা কিভাবে ভাবলেন সে আবার আসবে? সেটা আসতে পারবে না। কাজে কোনো সম্ভাবনা নাই যে শেখ হাসিনা আবার দেশে আবার ফিরে আসবে। কাজে আপনাদের এখন মূল জায়গাটা হলো যে কিছু কিছু জিনিস যেটা আমাদের করা যাবে না। ওই যে কথা বললাম, বিএনপি জামাত, আমরা তাদেরকে ফাইট করতে দেবো। দেখেন আমি খুব তাড়াতাড়ি রিয়েক্ট করি না, আমি অপেক্ষা করি। আজকেও যেটা হয়েছে, এখন তাদেরকে আসতে দেন, এটা ভালো হয় না। এবং আমরা এটা মনিটর করব যে ট্রাবল মেকার যারা, সেটা জামাতে হোক, সেটা বিএনপিতে হোক, আমরা তাদেরকে বাদ করে ধরতে হবে, এবং এনসিপিতেই হোক। এখন যদি মনে করেন যে এই বিতাড়িত শয়তান, সে শুধু ফেরেশতার বেশে আসবে, শয়তানের বেশেও আসবে, শয়তানের কাছে যাবে শয়তানের বেশে, ফেরেশতার কাছে আসবে ফেরেশতার বেশে, এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।
জি, খুবই খুবই ভালো কথা বলছেন এবং বিতাড়িত শয়তান এই শব্দটা আমি প্রচুর ব্যবহার করছি। হ্যাঁ, এটা আপনার কাছ থেকে আমি এটাই করছি, এটা আপনার শব্দ। হাসিনার যদি মানে 1,00,000 ভাগের 1 ভাগ পসিবিলিটিও থাকতো সে কি পালাইতো? এটা পৃথিবীর ইতিহাসে বিরল যে সেনা প্রধান তার, ৩ বাহিনী প্রধান তার, সকল সচিব তার, সকল পুলিশ বাহিনী প্রধান তার, গোয়েন্দা বাহিনী প্রধান তার, কি ছিল না তার সবই তার নিয়োগ দেয়া এবং ১৭ বছরে সে ব্লাড টেস্ট করে করে নিয়োগ দিছে। তারপরও কোন পরিস্থিতিতে সে পালায় সে আবার ফিরে আসবে। মুস্তাফিজ ভাই আপনার কাছে একটু আসি। আহ, ধরেন আমি তো সাধারণ মানুষের পার্টিসিপেশনের কথা বলছিলাম। এখানে একটা খুব বিশাল ভাইটাল পার্টিসিপেশন ছিল আমাদের সেনাবাহিনীর, আমাদের সশস্ত্র বাহিনীর। মানে সশস্ত্র বাহিনী বিশেষ করে ৩রা অগাস্টেই তারা স্পষ্টভাবেই ক্লিয়ার করে দেয় যে তারা আর এর মধ্যে নাই। না হলে কিন্তু এটা হয়তো আরো লিঙ্গার করতো বা হাসিনা হয়তো আরো শক্তি পাইতো। আমি যদি একটা ছোট্ট ফুটেজ দেখাই। তো এখন ধরেন সেনাবাহিনীর যে অংশগ্রহণ বা সেনাবাহিনী আমরা এরকম বেশ কিছু ফুটেজ আছে যে পুলিশ ছাত্রলীগকে ঠেকানোর জন্য তারা ফাঁকা গুলি করে ছাত্র জনতাকে সমর্থন করেছে। তো এই যে ধরেন আমি বললাম যে বিএনপি, জামাত বা এনসিপি বলল যে না আমরা হাসিনা আসুক। তো এই সেনাবাহিনীর যে সদস্যরা আছেন, সেনা সদস্য, সৈনিক, মিড লেভেলের অফিসার, জুনিয়র অফিসার বা এই যে মেহনতি জনতা যে মাটা মানে বয়সের কারণে আন্দোলনে যেতে পারছেন না কিন্তু মানে আন্দোলনকারীদেরকে পানি সরবরাহ করছেন, তাদের পক্ষে কি এগুলো মেনে নেওয়া সম্ভব হবে বা কি মনে করেন? এই সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয় মুস্তাফিজ ভাই? ধন্যবাদ কনক ভাই। ১ম এ আমি বলব যে আপনি এই টক শোর শুরুতে যে একটা আ কতগুলা ক্লিপ দেখিয়েছেন, তারপরে রওশন আপা আনাসের চিঠিটা পাস করে পড়ে শোনার এটা কিন্তু মানে অ্যাকচুয়ালি মানে আমি একটা ২ বছর পূর্তি উপলক্ষে যে একটা হাসি খুশি ইয়াতে থাকবো এটা কিন্তু ১ম এ আমার একটু হালকা মন খারাপ হয়ে গেছে যে এত যে স্যাক্রিফাইস এর পরে আমরা যেটা পেলাম, তারপরেও এখন আমরা বিতর্ক করতেছি যে এটা সফল হইলো কি হলো না। মনে করেন আজকে প্রধানমন্ত্রী বলেছে এটা নাকি সফল হয়েছে। বাট আমি মনে করি না সফল হয়েছে। আমি যেটা মনে করি যদি সফল হতো তাহলে মনে করেন যে এই ছাত্রদল আর শিবির মারামারি করত না আজকে। আ আমি মনে করি যে সেনাবাহিনী তখন যে কাজটা করেছে অফকোর্স একটা জিনিস বুঝতে হবে যে আমাদের সেনাবাহিনীতে আমাদের যে প্রশিক্ষণটা দেওয়া হয়, মনে করেন বাংলাদেশের সমস্ত লোকজনের দেশপ্রেম আছে ইনবিল্ট বাট আমাদেরকে অর্গানাইজড ভাবে ট্রেনিং দিয়ে দেশপ্রেম শিখানো হয়। ট্রেনিং দিয়ে শেখানো হয়। সো আমরা বেশিরভাগ লোকেই আ এই ইয়ার সাথেই ছিল। আমি যেটা মনে করি আ সৈনিক থেকে অফিসার সবাই ছিল। বাট একটা ক্ষুদ্র গোষ্ঠী যারা মেক্সিমাম হায়ারার্কি তে ছিল, তারা পদবি এবং অন্যান্য কিছুর জন্য তারা শেখ হাসিনা আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে আ সাতক্ষীরা ম্যাসাকার এর জিনিসটা আগে আ ইয়া হয় নাই। আগে কিন্তু পাবলিকলি হয় নাই। এখন পাবলিক কেন হইছে? কারণ লেফটেন্যান্ট কর্নেল তৌহিদ একজন উনি বলেছেন যে ওই জিওসি করে জিজ্ঞেস করছেন যে, "এটা তুমি জিওসি থাকা অবস্থায় কেমনে হইল?" উনার যেহেতু জুনিয়র। বলে যে, "স্যার তারেক সিদ্দিক এটা আমাকে না জানায় করছে।" তারপরে ওই যে ব্রিগেডিয়ার নূর ছিল ওখানে, তাকে জিজ্ঞেস করছে সেও বলেছে। এইটার পরে আমি কনফার্ম হইছি যে অ্যাকচুয়ালি দিস থিং হ্যাপেন্ড। পরবর্তীতে যেটা জানা গেল যে দিস থিং হ্যাপেন্ড। এটা এখন একটা কন্ট্রোভার্সি আছে যে এটা কি শুধু ভারতীয় আয়নাবাহিনী কি ঢুকেছিল কি ঢুকে নাই? আ এইটা নিয়ে আমি মনে করি যেহেতু অ অফিসিয়াল কোন ইনভেস্টিগেশন আগে হয় নাই। সো এখন আমরা এটা নিয়ে একটা অফিসিয়াল ইনভেস্টিগেশন হওয়া উচিত বলে আমি মনে করি। তো আমি যেটা এটাতে আসি যে সেনাবাহিনী ঐদিন যে কাজটা করেছিল সেটা আমরা সাধুবাদ জানাই। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে হায়ারার্কি যারা ছিল তারাই রয়ে গেছে। এবং এইটা কিন্তু বর্তমান আ আ বিএনপির সরকার কিন্তু হাড়ে, হাড়ে টের পেয়েছে। আমি আ দায়িত্ব নিয়েই বলছি যে সেনা আ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন 9 জিওসি কে চেঞ্জ করার জন্য। জেনারেল ওয়াকার করেন নাই। ২ মাস ঘুরানোর পরে যখন আবার প্রেশার দিছে তখন করছে। কিন্তু যখনই ওই তাদের লাইনের মধ্যে চুপ্পু চলে গেল, তখন সাথে, সাথেই কিন্তু আমরা দেখলাম অনেক লোকজনকে ইয়া হলো। তার মানে হচ্ছে তাসের ঘর যেটা বিল্ড করা হয়েছিল, যেটার জন্য আমরা বলতেছি যে আমাদের এই বিপ্লব সফল হয় নাই। কি জন্য সফল হয় নাই? এটা এনসিপির অনেক নেতাকর্মী তারা ভালোভাবেই আমাদেরকে বিভিন্ন ইন্টারভিউতে বলেছে যে কিভাবে সেনাপ্রধান, কিভাবে গোয়েন্দা সংস্থা জেনারেল হামিদ তাদের কিভাবে ডিমোটিভেট করেছে। এখন আসি হচ্ছে আমি এই শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে। আমি ব্যক্তিগতভাবে মনে করি শেখ হাসিনা আসা উচিত এবং আসুক। কি কারণে? এই আসলে তাদের যে একটা বিশাল প্ল্যান বিভিন্ন জায়গায় বলেছে যে ১২ টা প্লেন দিয়ে তারা বিভিন্ন জায়গায় আসবে। এই যে আসলে এইটা আসার পরে অ্যাকচুয়ালি আমরা যে একতাবদ্ধ না, আমরা আবার একতাবদ্ধ হব। আমরা
36শে জুলাই যেভাবে একতাবদ্ধ হয়েছে আবার একতাবদ্ধ হব এবং যে কোনো বিপ্লবেরই একটা সাইড এফেক্ট থাকে। আমরা এই ধরনের বিপ্লব সফল করার সময় আমরা কিছুটা সময় আমরা মানবাধিকারকে সাইড লাইনে রাখি। আমাদের উচিত হচ্ছে এখন শেখ হাসিনা যদি আবার আসে, আমি ওই জিনিসটা সাপোর্ট করব যে আমাদেরকে ওয়ান্স ফর অল এই আওয়ামী লীগ কোশ্চেন থেকে আমাদেরকে মুক্ত হবে, যেভাবে জার্মানরা নাজি থেকে মুক্ত হয়েছে, ওয়ান্স ফর অল। সো এই জিনিসটা আমি মনে করি যে তার আসা উচিত। বাট এখন আমি মনে করি সে কি আসবে কিনা, অ্যাকচুয়ালি তার আসার কোনোই সম্ভাবনা নেই। আপনারা যেটা বলেছেন ওইটাই ঠিক, কিন্তু এই যে জিনিসগুলা হচ্ছে, কিছুদিন পরে পরে বয়ান হচ্ছে, কিছুদিন পরে পরে এই ধরনের দিচ্ছে, বড় বড় বিবৃতির কথা বলতেছে, এই জিনিসটা হচ্ছে ভারতের প্ল্যান। আমি ক্লিন ভাবে বলতেছি, ভারতের প্ল্যান। তারা এটা একটা পঞ্চবার্ষিকী, পরবর্তীতে দশম বার্ষিকী, বিশম যতদিন পর্যন্ত না আসবে তারা এই ধরনের সিচুয়েশন চলে আসবে। দেখেন আজকে তারা তাদের যে একটা বিবৃতি, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দিয়েছে যে এই 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 জিনিসটা অর্গানাইজ করতেছে একটা কি বলে প্রাইভেট সংস্থা, যেটার নাম হচ্ছে ফরেন, নামটা মনে আছে আপনার, যে সংস্থাটা অ্যারেঞ্জ করতেছে সাউথ কি একটা ক্লাব, সরি, ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়া, এটা করতেছে। হ্যাঁ, এবং এটা করতেছে হচ্ছে বাংলাদেশ থেকে কোঅর্ডিনেট করতেছে হচ্ছে সামওয়ান নেম মোহাম্মদ আলী সিদ্দিকী। উনি সম্ভবত ইউএসএ তে থাকেন, উনি বোধহয় এটার মধ্যে ফান্ডিং টান্ডিং করতেছেন। এখন জিনিসটা হচ্ছে কি, তারা প্রথমেই করেছে যে এটা আমাদের লাইভে এসে আসবে, বাট পরবর্তীতে কিন্তু জানা গেছে এখন আমি আগে ইনসাইড স্টোরিটা করে নিই। এটা নিয়ে তো বাংলাদেশ সরকার তাদেরকে প্রেসার দিয়েছে যে তাকে বাংলাদেশে ভারতের ভূমি ব্যবহার করে ওখানে রাজনৈতিক কোনো বক্তব্য দিতে পারবে না। এর ইয়াটা হচ্ছে তারা সরাসরি জানিয়ে দিয়েছে এটা একটা প্রাইভেট সংস্থা, অতএব তাদের প্রাইভেট সংস্থা, এটা সরকারের কোনো কিছু না। কিন্তু দেখেন, আপনারা যদি 2018 সালে মনে করেন যে ম্যাডাম খালেদা জিয়ার যখন দুর্নীতির মামলা হয়, লর্ড কার্লাইলকে তারা কিন্তু অ্যাপয়েন্ট করেছিল তাদের ডিফেন্স টিম হিসাবে। তাকে বাংলাদেশ ভিসা দেয় নাই, আনতে চায় নাই। তারপরে লর্ড কার্লাইল এই যে এই ক্লাবটা আর কি, করেসপন্ডেন্ট ক্লাবটার সাথে যোগাযোগ করে এবং তারা দিল্লিতে একটা কনফারেন্স করতে চায় এটা নিয়ে। তখন কিন্তু ওই করেসপন্ডেন্ট ক্লাব কিন্তু সরকার, তার কিন্তু ভারতের ভিসা ছিল, আসার পরেও তাকে কোনো দিতে যায় নাই। তো এখন আপনি যদি বলেন এটার উপরে আপনার কোনো না, এটা প্রুফ হয়ে গেছে যে আপনার লর্ড কার্লাইলকে তখন বলছে যে ওনার অ্যাপ্রোপ্রিয়েট ভিসা ছিল না। দিস ইজ বুলশিট। আমার কথা হচ্ছে ভারত সবসময় বা তাদের নেইবারদের সাথে যখন এটা প্লে করে, তারা এমন ভাবে প্লে করে যে তাদের দায় মুক্তি নিতে চায়। মনে করেন যে বাংলাদেশ সীমান্ত নিয়ে একটা ক্রাইসিস হইলো, আপনি তাদেরকে সেন্ট্রাল সরকারকে প্রতিবাদ জানায়, বলছে এটা তো আমাদের না, এটা তো পশ্চিমবঙ্গ সরকার দেখতেছে, মানে তারা একটা দায় মুক্তি, বাট এটা তো আসামের মুখ্যমন্ত্রী বলছে, আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বলে নাই। সো সেম গেমটা তারা প্লে করতেছে। এবং এই যে ফরেন করেসপন্ডেন্ট ক্লাব যেটা নর্থ এশিয়া, তারা কিন্তু আমি আপনাকে অথরিটি নিয়ে বলতেছি, ওই সংস্থাটা গত বছর এরকম একটা কনফারেন্স করার চেষ্টা করছিল, কিন্তু তারা ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রি এবং এর সাথে সংযুক্ত অন্যান্য মিনিস্ট্রির কোনো অ্যাপ্রুভাল নেয়নি, তার ফলে করতে পারে না। বাট এইবার তারা এই সংস্থাগুলোর অ্যাপ্রুভাল নিয়েছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, অ্যাপ্রুভাল নিয়েছে এবং এটা তারা এখানে করবে এবং এটার সাথে সরকারের একটা কোঅর্ডিনেশন আছে। বাট তারা এখন যেটা করবে, প্রথমত একটা সোর্স থেকে সরকারকে কনফার্ম করেছে যে তারা অ্যাকচুয়ালি এটা এমন কোনো বিবৃতি হবে না, এটা কোনো লাইভ হবে না, সাংবাদিকদের কোনো কোশ্চেন করার থাকবে না। উনি শুধু কয়েকদিন আগে যে বিবৃতি দিয়েছেন যে উনি বাংলাদেশে ফেরত আসবেন, বাংলাদেশের যে সংবাদ মাধ্যমগুলো কিন্তু তার বিবৃতি প্রচার উপরে তার নিষেধাজ্ঞা আছে। কিন্তু কিছু আন্তর্জাতিক সংস্থা, তাদের যে ইন্ডিয়ান যে এই সাংবাদিক মিডিয়া, এরা কিন্তু এটা খুব ভালোভাবে আন্তর্জাতিকভাবে প্রচার করছে যে ডিসেম্বরের মধ্যে আসবে। এর মধ্যে এইটার জন্য উনি মূলত সাংবাদিকদেরকে ধন্যবাদ জানানোর জন্য ওই স্পিচটা দিবেন, কোনো কোশ্চেন আসবে না। কিন্তু এর মধ্যে সম্ভবত শোনা যাচ্ছে তারা আওয়ামী লীগের লোকজন চাচ্ছে সজীব ওয়াজেদ জয় যেন ফ্লাই করে আসে, কি বলে, দিল্লিতে আসে। কিন্তু অন গ্রাউন্ডে অ্যাকচুয়ালি যেগুলো আমরা নাম শুনতেছি, সাকিব আল হাসান, তারপরে আমিনুল ইসলাম, ওই যে পলাশ, যে তারপরে এরা যারা আছে, যারা বক্তব্য রাখবেন, তারা অ্যাকচুয়ালি অনলাইনে যুক্ত হবেন। সো এটা অ্যাকচুয়ালি মানে যতভাবে প্রচার করা হয়েছে, ইটস নট গোয়িং টু, বাট কথা হচ্ছে তারপরেও আমি যেটা বলতেছি, বা তারা সরকারকে যে ধরনের দিয়েছে, এটা শেষ পর্যন্ত না হইতে পারে, কারণ ভারত সরকার সবসময় একটা সিচুয়েশনের অ্যাডভান্টেজ দেয়।
তারা একটা কিছু ঘটায় দিয়া বলবে যে এটার উপরে আমাদের কোনো কন্ট্রোল নাই। কিন্তু ওই আর লর্ড কার্লাইলের কেস কিন্তু প্রুভ করেছে যে তারা এই এই করসপন্ডেন্ট ক্লাবকে কিন্তু লর্ড কার্লাইলের ইয়াটা করতে দেয় নাই। তারা ইচ্ছা করলে এই জিনিসটা পারতো, এবং এটা আল জাজিরাতে রিপোর্ট হয়েছিল তৎকালে যে গভর্নমেন্টের কেউ, ইন্ডিয়ান গভর্নমেন্টের কেউ বলেছিল যে বাংলাদেশ সরকারের প্রচন্ড প্রেসারের ফলে তারা লর্ড কার্লাইলকে দেয় নাই। এটা একটা রিপোর্ট ছিল। মানে আমি বুঝতে আপনাদের পারছি এখানে শেষ করছি, ধন্যবাদ। যে এখন ইন্ডিয়া আসলে আপনার এই হাসিনা কার্ড খেলার চেষ্টা করছে বাংলাদেশকে চাপে রাখার। এক্স্যাক্টলি মানে এক্স্যাক্টলি এখানে হাসিনার ফিরে আসা বা না আসার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মানে হাসিনার কার্ড দিয়ে বাংলাদেশের সাথে আহ, কারেক্ট কারেক্ট মানে সবসময় প্রেসারে রাখবে। এই যে বললাম না, পঞ্চবার্ষিক পরিকল্পনা তারা প্ল্যান করে আসছে, এই 5 বছরের মধ্যে না পড়লে নেক্সট 10 বছরের মধ্যে প্ল্যান করবে সিরিয়ালি একটার পর একটা কিভাবে প্রেসার দিয়ে বাংলাদেশ সরকারকে। এই মুহূর্তে তারা চেষ্টা করতেছে, যেটা আমি আগে আমার ফেসবুক স্ট্যাটাসে বলেছিলাম যে এই যে ত্রিবেদী সাহেবকে যেখানে পাঠাইছে এবং পরে খুব ঘোষণা দিল যে তাকে মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। এটা নিয়ে আমি যখন ফেসবুকে একটা ডিটেলস অ্যানালাইসিস করছি, এটা যখন ভাইরাল হচ্ছে 6 ঘন্টার মধ্যে আমার ইয়া করে দিছে, আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল করে দিছে, কারণ এটা ভাইরাল হচ্ছে, লোকজন জানবে যে অ্যাকচুয়ালি এটা ওদের নিজস্ব ব্যাপার। এটা সেটাই। বাংলাদেশে হি ইজ জাস্ট রাষ্ট্রদূত, আর কোনো রাষ্ট্রদূত রাষ্ট্রদূত। তো এই যে গেমটা প্লে করতেছে, যে সে প্ল্যান করে আসছে এবং সে কিন্তু কন্টিনিউয়াস চেষ্টা করতেছে আমাদের প্রাইম মিনিস্টারকে ওই দেশে নিয়ে যাওয়ার জন্য। এই যে জিনিসটা, এবং আমি মনে করি যে সরকার এখন পর্যন্ত ভারতের সাথে যে ডিস্টেন্স বজায় রাখতেছে, এইটা বজায় রাখতে হবে। ও আরেকটা জিনিস আমি মিনার ভাই যেটা বললেন যে আমাদেরকে আক্রমণ করবে, বাট একটা জিনিস বুঝতে হবে, ওরা কোনোদিন বাংলাদেশ আক্রমণ করবে না তাদের নিজস্ব স্বার্থে। তাদের যে 7 সিস্টারের মধ্যে যে ইয়াগুলা ইন ফ্লেম গুলা যেগুলা চাপায় রাখা হয়েছে, বাংলাদেশের সাথে যদি যুদ্ধ হয় দে উইল টেক চান্স। তখন চায়না পাকিস্তান বসে থাকবে না এবং তাদের 7 সিস্টার নাই হয়ে যাবে। সো এখানে সেটাই। বাংলাদেশের এই জুজুর ভয়টা দেখাচ্ছে যে দিস ইজ বুলশিট। থ্যাংক ইউ। যে রচনাটা আপনাকে ইন্টারনেটে কোনো প্রবলেম হচ্ছে, আপনি বারবার যাচ্ছেন আসছেন, আমি বুঝতে পারছি না। এটা করতেছে। যাই হোক, হয়। আমরা এই আরেকটা প্রশ্নে যদি যাই, সেটি হচ্ছে যে ধরেন এই 2 বছরে আমরা হাসিনার কাছ থেকে বা তার দলের কারো কাছ থেকে তাদের যে ক্ষমা চাওয়া, তাদের যে এই যে গণহত্যা চালানোর পরে তাদের যে মানে অনুশোচনা হওয়ার কথা, সেটি তো হয় নাই। বরং আমি হাসিনার ছোট 2টা ক্লিপ যদি একটু শোনাই। বাংলাদেশে 227টা মার্ডার কেস। জি জি আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। জি এবং আরেকটা ক্লিপ যদি আমি শোনাই। আমাদের যে ভাই বোনদের হত্যা করেছে, আমরা অস্ত্র তুলে নিয়ে এদেরকে হত্যা করবো ইনশাল্লাহ আগামীতে। মুখে কথা একটু কম বলো তো, যারা কথা বেশি বলে তারা কিছু করতে পারে না। কথা কম, গাছ বেশি, ঠিক আছে? তো সজল ভাই, একজন ডাক্তার হিসেবে হাসিনার যে এই যে 2টা টেলিফোন কথোপকথন, মানে মানে আল্লাহ না করুক যদি কোনো কারণে যদি সে ঢুকতে পারে বাংলাদেশে, আপনি তো তার মানসিক অবস্থা তো বুঝতে পারছেন, মানে সে কি বলতে চাইতো। তো সব মিলিয়ে আপনি কি মনে করেন যে হাসিনার এই যে ফিরে আসা না আসা, বা এই যে তার যে বক্তব্য, মানে ওভারঅল আপনার পর্যবেক্ষণ কি শুনি ধন্যবাদ কনক স্যার। আমি মুস্তাফিজ হিসেবে? জি। আচ্ছা, তো মুস্তাফিজ ভাই শেষের দিকে যে একটা কথা বলেন না, যে দীনেশ ত্রিবেদী নিয়ে যে ওনাকে মন্ত্রীর মর্যাদা দেওয়া হচ্ছে তার দেশে, তো ওখানে কিন্তু মুস্তাফিজ ভাই একটা জিনিস লক্ষ্য করছেন কিনা, এই জিনিসটা প্রচারের ব্যাপারে কিন্তু আমাদের মিডিয়াও কিন্তু একটা ব্যাপক ভূমিকা পালন করেছে। তারা কিন্তু পুরো নিউজটা দেয়নি, তারা এমন ভাবে নিউজটা করেছে যে উনি বাংলাদেশের মধ্যে ওনাকে একটা মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। ভাই কিন্তু সজল পরে ভাই, দেখা গেল আপনি তো সাংবাদিকতা করেছেন, সো আপনি জানেন যে তারা অ্যাকচুয়ালি ইভেন কিভাবে প্রচার করা হবে ফ্রেমিংটাও করে দেয়। সো এটা আপনার জানার কথা। এবং আমি অবাক হয়েছি যে মানে আমি জানি যে বর্তমানে আরটিভিতে কন্ট্রোলের মধ্যে বিএনপির অনেক লোকজন আছে, কিন্তু তারপরও আরটিভি থেকে যে কার্ডটা প্রচার করা হয় সেখানেই আংশিক নিউজটা ছিল। বরং প্রথম আলো অনেক ক্ষেত্রে এক্ষেত্রে তারা ডিটেলটা দিয়েছে, আমি যখন দেখলাম পরবর্তীতে। যাই হোক, যেটা বলছিল কনক, যে আসলে শেখ হাসিনা ফিরবে, কিভাবে ফিরবে, উনি তো অনেক টুপ করে ঢুকে পড়ছেন অনেক আগে থেকেই। এখন 12টা বিমান নিয়ে, এমন আপনি যদি জাস্ট দৃশ্যটা আপনি যদি কল্পনা করেন কি ধরনের ফ্যান্টাসির জগতে উনি আছেন, যে 12টা প্লেন নিয়ে ঢুকবে, এয়ারপোর্টে নামবে 12টা প্লেন, কেউ চায় সবাই তাকায় দেখবে, আর ওনার লোকজন সব ঢুকে যাবে, আর সবাই তাকে স্বাগত জানাবে। কি অদ্ভুত না? মানে একটা দেশে আপনি পালিয়ে গেছেন, এবং আপনি পালিয়ে গেছেন সেই দেশে, ভারত আপনাকে নিয়ে গেছে, সেটা সবাই জানে। এখন আপনাকে ফিরতে হলে লিগালি যদি আপনি ফিরতে চান,
আপনাকে এভাবেই ফিরতে হবে। আপনি তো আর ভাই মৌসুমী পাখি না যে সীমানা আপনাকে ক্রস করতে হলে শীতের পাখি না যে আপনি উড়ে চলে আসবেন, 12টা বিমান নিয়ে ঢুকবেন আর ঢুকে পড়বে। অথবা আর একটা জিনিস হতে পারে, টুক করে ঢুকে পড়বে, হয়তো এমন হতে পারে যে রংপুরের লোকজন দেখবে যে শেখ হাসিনাকে রংপুরে দেখা গেছে, বা আখাউড়া সীমান্ত ক্রস করে একদিন দেখবে যে আখাউড়াতে শেখ হাসিনাকে 2 ঘন্টার জন্য দেখা গেছে, লোকজনের মধ্যে উত্তেজনা। তো এটাও একটা হতে পারে নাটক। তা আসলে আওয়ামী লীগের কাছ থেকে আমরা অনেক কিছু কিন্তু শেখার আছে, কারণ আওয়ামী লীগ সবসময় কিন্তু আপনাকে নতুন জিনিস উপহার দিয়েছে, মানে আপনি যেটা জানেন না, কল্পনাও করতে পারবেন না, সেই জিনিস উপহার দিয়েছে। এই যে পালিয়ে যাওয়ার বিষয়টা, আমরা কি কোনোদিন কল্পনা করছি ভাই? কিন্তু সে কিন্তু আপনাদেরকে এই উপহারটা দিয়েছে। সে পালিয়ে যে যাওয়া যায়, এত বড় ক্ষমতাশালী একজন ব্যক্তি, রাষ্ট্রপ্রধান, এভাবে পালিয়ে যাওয়া যায়, এটা তো আমাদের বিশ্বাসের বাইরে ছিল। সেটা তো উনি প্রতিষ্ঠিত করেছেন, ওনাকে থ্যাংক ইউ যে নতুন নতুন উদাহরণ উনি দিচ্ছেন। এবং সজল ভাই তার একদিন আগে তিনি বলছেন যে হাসিনা পালায় না, হ্যাঁ, হাসিনা এই পালায় না, মানে ওইটা দেখলে না এত, মানে এটাও কিন্তু একটা ব্যাপার, মানে এই যে মানে জিনিসগুলো আমাদের মধ্যে আমরা দেখছি, মজা পাচ্ছি, এটাকে আপনি এই এন্টারটেইনটাকেও কিন্তু মূল্যায়ন করতে হবে। কারণ শেখ হাসিনা কিন্তু আমাদেরকে অনেক রকম, মানে সে যখন ছিল তখন তার প্রতিদিনের বক্তৃতা আমাদেরকে অনেক এন্টারটেইন করছে, এবং যাওয়ার আগেও কিন্তু সর্বোচ্চ মাত্রায় এন্টারটেইন করে গেছেন, এবং উনার দুঃখ বেদনা নিয়েও এন্টারটেইন হয়। হ্যাঁ, নাটক কম করো প্রিয়। তো এগুলি তো হচ্ছে। তো এখন যেটা আপনি বলছিলেন যে উনি মানে তার আমি শেখ হাসিনা চলে যাওয়ার পরে আমি এই আমেরিকার মানে খুবই নামকরা একজন সাইকিয়াট্রিস্টের সাথে ইন্টারভিউ করেছিলাম, এবং উনি প্রকারান্তরে বললেন, শেখ হাসিনা সবকিছু শুনি, উনি বাংলাদেশি, যে উনি অনেকগুলো ক্রাইটেরিয়া দিয়ে বললেন যে উনি আসলে অসুস্থ, সাইকোপ্যাথ, মানে এটার জন্য ওনাকে পরীক্ষা করার দরকার নাই, ওনার যে অ্যাক্টিভিটিস আমরা দেখি উনি সাইকোপ্যাথ। কারণ এখনো উনি যে একটা মানে অসুস্থ মানুষ, এটা তো বোঝাই যাচ্ছে। আপনি দেখেন কি পরিমাণ উস্কানি দিচ্ছে যে এত বেশি বেশি কথা বলো না, কাজ করে দেখাও, মানে কি পরিমাণ উস্কানি। আপনার আগেও জানি যে চিটাগাং থেকে সেই যে লাশের বদলে লাশ চেয়েছিলেন চিটাগাং মিটিং, তো আমরা তো এগুলি জানি। আর যেই মাহমুদুর রহমান রিন্টুর বই যারা পড়েছেন তারা সবাই জানেন যে শেখ হাসিনা কি করতো তখন। তো যাই হোক, তো এইভাবে উনি রিয়েলি অসুস্থ, এটা বাংলাদেশের সাইকিয়াট্রিস্ট যারা আছে তারা হয়তো সাহস করে বলবেন না, কারণ তারা আক্রান্ত হতে পারেন। কিন্তু এখানে আমি এই সাইকিয়াট্রিস্টের সাথে দুইবার তার সাথে অনুষ্ঠান করেছি, এবং এখানকার যে মানে বাংলাদেশের যে মেইন স্ট্রিম মিডিয়া, সেখানে তার ইন্টারভিউ প্রচারিত হয়েছে, এবং উনি সাইকোপ্যাথ উনি ধরে ধরে বুঝেছেন, এবং সাইন্টিফিক্যালি উনি প্রুফ করে দিয়েছেন যে উনি একটা সাইকোপ্যাথ, এবং নানা কারণে। তো এবার আমরা কিন্তু একটা অনুষ্ঠান করেছিলাম কনক সারোয়ার ভাইয়ের এই সাইকোপ্যাথ, এখানে কিন্তু বলা হয়েছিল একজন সাইকিয়াট্রিস্ট ছিলেন। আমি জানি না আপনি সেম ব্যক্তির সাথেই কথা বলছেন কিনা আমাদের এই অনুষ্ঠানেই। না সেটা আরেকজন ছিল, যাই হোক। হ্যাঁ, যাই হোক, সেটাই, মানে সাইকিয়াট্রিস্টরা বলবে, যারা বলার, যাদের সত্য বলার সাহস আছে এবং যারা একটু জ্ঞান বুদ্ধি চর্চা করে, তারা বলবেন। আর যেটা বলছিলেন যে আমরা জুলাইয়ে আসলে শেখ হাসিনা ফিরলে কি হবে, শেখ হাসিনা ফিরলে কি হবে, শেখ হাসিনা, আমার মনে হয় যে শেখ হাসিনা ফিরুক, সেটাও আমরা একটা নতুন একটা অভিজ্ঞতা নিব যে আমরা কি করি। এবং এক্ষেত্রে বিএনপি কি চাইবে? বিএনপি শেখ হাসিনা ফিরলে বিএনপির তো ভোট কমে যাবে আমার মনে হয়, কারণ বিএনপির একটা বড় অংশের ভোট তো আওয়ামী লীগের ভোট। যাই হোক, এটা মানে সাময়িক ভোট, পরবর্তীতে তারা দেবেন কিনা সেটা বড় ব্যাপার। তো সেই ভোটটা কমে যাবে। আর বাংলাদেশ তো শেখ হাসিনাকে চাচ্ছে, তাই না? অনেকবার রিকোয়েস্ট করেছে তাকে পাঠানোর জন্য, সেটা বন্দি চুক্তির আওতায় তাকে পাঠাতে পারে। যদি পাঠায় তো শেখ হাসিনা সেভাবেই মৌসুমী পাখির মতো উড়ে আসবেন না, হয়তো সেভাবেই আসবেন যেভাবে আসুক লিগালি। তা আসলে তখন সরকার কি তাকে ফাঁসি দিতে পারবে নাকি আইনের কি সুযোগ দিবে সেটা সরকার বুঝবে। আমার মনে হয় যে এটাও একটা অভিজ্ঞতা বাংলাদেশের হওয়া উচিত। উনি ফিরুক, অসুবিধা নাই। তবে ফেরা না ফেরার বিষয়ে আসলে ফিরলে কি হবে সেটা আসলে জুলাইয়ের 36 দিনে কি হয়েছে সেটাও কিন্তু আমরা অ্যাসেস করতে পারি নাই। কাজে উনি ফিরলে কি হবে সেটা কিন্তু আমি জানি না। যে মহিলা পানি খাইয়েছে, হ্যাঁ, এরকম মহিলা অনেক আছে, তাই না? আপনি যে ক্লিপটা দেখালেন, এবং অনেক শহীদ পরিবার আছে, এবং তাদের মুখোমুখি হতে কিন্তু সরকারের লোকজন ভয় পায় বিভিন্ন অনুষ্ঠানে, জুলাইয়ের অনুষ্ঠানে, এবং তারা কিন্তু তাদের ক্ষোভ প্রকাশ করে। এবং এই মানুষগুলা কিন্তু আল্লাহ যদি চায় আরো অনেকদিন বেঁচে থাকবে, তাদের বাবা মা এবং তাদের পরিবার পরিজন কিন্তু বেঁচে থাকবে। এবং এটা কিন্তু এমন হবে না যে খুব সহসা এই যে তাদের যে কথাগুলো, এটা কিন্তু শুনতে হবে, যেই সরকার আসুক এই শহীদদের কথা কিন্তু শুনতে হবে। কাজে এই প্রতিরোধটা কিভাবে হয়, সবাই ঘরে ফিরে গেছে বলে আবার ফিরবে না সেটা কিন্তু বলা মুশকিল। আমি অন্যান্য প্রসঙ্গ বাদ দিই, এখন সরকার বিদ্যুৎ নিয়ে ব্যস্ত, তারপর নানা আইন শৃঙ্খলা নিয়ে ঝামেলা আছে, সেগুলি বাদ দিই। কিন্তু শেখ হাসিনা ফিরলে সরকার আসলে কিভাবে এটা করবে, সরকারের নিশ্চয়ই প্ল্যান আছে। এবং তারা তাকে, শেখ হাসিনা তো বলেছে যে মানে জেলখানা রেডি করতে, কারাগার রেডি করতে।
তবে সজল ভাই আপনি যে কথাটা বললেন যে মানে আমরা সম্প্রতি ভারতের যে ককরোচ জনতা পার্টির যে আন্দোলন এক্স্যাক্টলি। আসলে ধরেন মূল লক্ষ্য পর্যন্ত যায় নাই, দাবিগুলো উঠছিল কিন্তু এটা হ্যাঁ। যায় নাই মূলত পলিটিক্যাল লিডাররা যুক্ত হয়ে যাওয়ার কারণে। আমাদের জুলাই আন্দোলনেও যদি মেইন স্ট্রিমের পলিটিক্যাল লিডার যারা আছেন তাহলে কিন্তু হইতো না। জুলাই বিপ্লব হইতো না, নানা হতো না। ধান্দায় মানে হ্যাঁ, দরকার নাই। হ্যাঁ, তোমরা বুঝো না বাচ্চা পোলাপান। হ্যাঁ, বিএনপির অতীতের অনেক আন্দোলন একদম শেষ মুহূর্তে এসে মুখ থুবড়ে পড়ছে এইসব মানে বৃদ্ধ বুড়িয়া নেতাদের মানে ইয়ের কারণে, আপোষের কারণে বা সুবিধাভোগের কারণে। তো এখন না হ্যাঁ, এটা তো সত্যি যে আপনার একটা প্রোগ্রামে অনেক আগে একজন শাহনাজ বোধহয় না, ক্যাপ্টেন শাহনাজ বলেছিলেন যে বিএনপির 5 জন নেতা নিয়মিত শেখ হাসিনার সাথে দেখা করতো এবং মাসওয়ারি নিত। ওই আজ পর্যন্ত তো বিএনপি আজকে ক্ষমতায়, তাদের তো সেগুলি খুঁজে বের করা দরকার, বা হয়তো বের করেছে তারা, আমি জানি না ভিতরে ভিতরে। কিন্তু সজল ভাই আমি একটু ইন্টারফেয়ার করি। আমি অ্যাকচুয়ালি ক্যাপ্টেন শাহনাজকে পরে জিজ্ঞেস করছি যে তুমি যে 5 জনের নাম বললা, বিএনপি থেকে কেউ জিজ্ঞেস করছে তোমারে কখনো, মানে 1 মাস পরে অলমোস্ট? না স্যার, কেউ করে নাই, কেউ কোনোদিন করে নাই। আমি পরবর্তীতে এই 5 জনের নাম অ্যাকচুয়ালি ফেসবুকে দিছিলাম, বাট আমার মনে হয় না, আমার যেটা মনে হয়েছে পরবর্তীতে কিছু বিএনপির লোকদের সাথে কথা বলে, তারা অলরেডি জানে যে সেই 5 জন কারা, এবং তারা তাদের সিস্টেমের মধ্যে এটাকে কারণ তাদের তো আসলে বোঝাচ্ছে বিএনপির কর্মকাণ্ডে এখন যেটা মনে হচ্ছে, সরি টু সে, যে মনে হচ্ছে যে বিএনপি এত দৈন্যতা মনে হয় যে এর আগে কখনো দেখি নাই। খালেদা জিয়ার 90 পরে ক্ষমতা আসার পরে এত সুন্দর একটা ক্যাবিনেট করলো, কিন্তু আজকে আমরা দেখছি যে রাশেদের মতো লোককে রাজনৈতিক সহকারী করতে হয়, তখন বুঝতে হয় যে তার মানে দৈন্যতার লেভেলটা কত নিচে নেমে গেছে। মানে বিএনপি থেকে লোক নেই আমি এটা বিশ্বাস করি না, বিএনপিতে প্রচুর লোক আছে, এবং বিএনপি নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। যে তাহলে কি আমরা মনে করবো যে বিএনপি নেতৃত্ব তার চেয়ে যারা বেশি বোঝেন, বেশি জানেন, বেশি জ্ঞানী, তাদেরকে নিতে চান না? এরকম একটা প্রশ্ন কিন্তু মনে হয় আমার কাছে। যাই হোক, আরেকটা যেটা যে জুলাই আমাদের কি দিয়েছে, আসলে মুস্তাফিজ ভাইয়ের মতো আমিও ওই ভিডিওটা দেখলে বা আনাসের এটা শুনলে আবেগ আপ্লুত হয়ে পড়ি, এবং আরো অনেক ভিডিও আছে আমরা প্রতিনিয়ত দেখি। এবং 5ই আগস্ট কিন্তু যাত্রাবাড়িতে একটা বড় ম্যাসাকার হয়, তাই না? তো সেটা আমরা জানি। কিন্তু আমরা এই জুলাই থেকে কি পেয়েছি? আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি অনেক কিছু পেয়েছি। কারণ আমার একটা স্বপ্ন ছিল যে আমি কি আমার জীবদ্দশায় দেখে যেতে পারবো যে শেখ হাসিনা নাই। আমি মনে করি এটা আল্লাহর কাছে আমি মানে শুকরিয়া আদায় করতে চাই যে না, আমরা শেখ হাসিনা নাই, এই জিনিসটা দেখে যেতে পারছি, এটা একটা বড় পাওয়া। এবং শেখ হাসিনা নাই, তারপরে আমাদের অনেক প্রত্যাশা তৈরি হয়েছে অভ্যুত্থানের পরে বা বিপ্লবের পরে, কিন্তু সেখানে আসলে আমরা একটু আশাহত হয়েছি। আমরা কিছু মিথ্যা প্রতিশ্রুতি পেয়েছি, আমরা কিছু মানে কি বলা যায় যে আত্মস্বীকৃত মুনাফিকি পেয়েছি, যেগুলো আমাদেরকে পীড়া দেয়। এবং এখন অনেক কি বলতে শুনি যে জুলাইয়ের যে স্পিরিট, যে প্রত্যাশা ছিল, যে সনদ ছিল, সেটা আদৌ বাস্তবায়িত হবে কিনা। আমার মনে হচ্ছে বাস্তবায়িত হবে। বিএনপি দেখছে এটা না দিয়ে কতদিন থাকা যায়, তারা তাদের মতো ক্ষমতা এক্সারসাইজ করতে চায়। কারণ জুলাই সনদ বাস্তবায়ন করলে তো আসলে যেটা আমরা শুনি যে তাহলে তো কিছু ক্ষমতা জনগণের হাতে চলে যাবে, কিছু ক্ষমতা আদালতের হাতে চলে যাবে, কিছু ক্ষমতা প্রশাসনের কাছে চলে যাবে, বিরোধী দলের হাতে কিছু ক্ষমতা চলে যাবে। সেক্ষেত্রে তো আসলে সরকার তার মতো করে রাষ্ট্র চালাতে পারবেন না, এটা একটা তাদের সন্দেহ। সজল ভাই 2 বছরের মাথায় এসে আমি যদি দেখি যে জুলাই বিপ্লবের এই তো আগামীকালই তো হাসিনার পলায়ন দিবস, 2 বছর পূর্তি জুলাই বিপ্লবের যে সাফল্য, মানে কিন্তু 2 বছরের মাথায় এসে আজকে যদি আপনি মূল্যায়ন করতে যান, আমাদের ভুলটা কোথায় হলো? এই বিপ্লবটা, এই অর্জনটা মানে কেন আমরা ধরে রাখতে পারলাম না? মানে প্রথমত হচ্ছে যে যারা বিপ্লবের সাথে ছিল, অর্জনের পুরো সফলটা কেন আমরা পেলাম না? যে পরিবর্তন আমরা চেয়েছিলাম সেটির পথে তো আমরা যাচ্ছি না। বুঝতে পেরেছি। আসলে তো বিপ্লবের পরে তো নেতৃত্ব যারা বিপ্লব করেছে তাদের হাতে ছিল না। সেখানে তো আসলে আমি মনে করি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আংশিকভাবে সফল হয়েছে, এবং সেই সফলতার পেছনে তো আমাদের দেশের লোকজন আছে। তো সে কারণে যেহেতু নেতৃত্ব তাদের হাতে ছিল না, নেতৃত্ব তারা পায়নি, এবং তারাও হয়তো এক্ষেত্রে তারাও কিছুটা ইম্যাচিওর। কারণ এরকম একটা ঘটনার পরে আসলে তারাও ঠিক বুঝতে পারছিলেন না, তারা আসলে রাজনৈতিক দলের কাছেই ফিরে গিয়েছিলেন এবং তাদের হাতেই ক্ষমতাটা দিয়েছেন। এবং এই জায়গাটা, কারণ এই আন্দোলনটা তো আসলে খুব মানে অনেক দীর্ঘ আন্দোলন না, যেটা একটা সংগঠিত
বিপ্লব তো না যে আমাদের নেতা আছে, এটা তো আসলে হঠাৎ করে হয়ে গেছে একটা জিনিস। এবং এই বিপ্লবটা মানে যেহেতু মানুষের পুঞ্জীবিত ক্ষোভ ছিল এবং যে কারণেই এই জিনিস আউটবাস্টটা খুব দ্রুত হয়েছে, এটা সংগঠিত কোনো বিপ্লব ছিল না বলেই নেতৃত্বের আসলে কিছুটা যারা ছিলেন তাদের হাতে ক্ষমতাটা যায়নি। এবং পরবর্তীতে যেটা হয়েছে, যারা এই বন্দোবস্ত চালু রাখতে চান এবং কেন রাখতে চান, কারণ তা না হলে তো আসলে তাদের চলবে না। তারা তো ওই ধারা রাজনীতিটাই করতে চাচ্ছেন, কারণ ওই ধারা রাজনীতি না করলে তারা তো আসলে টিকতে পারবেন না। এবং সৎ রাজনীতি করতে গেলে তো তাদের নিজেদেরই অস্তিত্বের সংকট হবে, এটা তো কেউ চাবে না। এখন ধরেন বিভিন্ন অফিস আদালতে যারা আছেন, প্রশাসনে যারা আছেন, তারা যেভাবে আছেন সেখানে যদি আপনি পরিবর্তন করেন, তারা কিভাবে কাজ করবে? তারা কাজ করতে পারবে না, কাজ করতে পারবে না। না, তবে সজল ভাই ধরেন যারা জুলাই বিপ্লব পরবর্তী যে সরকারটা গঠিত হলো, ডক্টর ইউনূসের উপরে যে আস্থা মানুষ রাখলো বা যে ছাত্র উপদেষ্টা যারা অংশ নিল, মানে আমি বুঝলাম না যে কোথায় কি হইলো। মানে সবাই ওই ক্ষমতার যেই আপনার জুলাইয়ের এই যে তারা যে একটা বিপ্লব পরবর্তী সরকার, এই বিষয়টাই আমার মনে হয় যে তাদের মাথায় কাজ করে নাই। আর বিভ্রান্ত করার জন্য তো আমাদের তৎকালীন গোয়েন্দা এক্স্যাক্টলি এই পয়েন্টে বলতে চাচ্ছিলাম যে এখানে বিভ্রান্ত করার জন্য, হ্যাঁ মানে তারা তো আসলে ওই অর্থে তাদের অভিজ্ঞতা নাই, তো তাদেরকে বিভ্রান্ত করাটা সহজ ছিল এবং খুব সহজেই তারা বিভ্রান্ত হয়েছে। কেউ কেউ বিপদগামীও হয়েছে, সেগুলো আমরা জানি। কিন্তু তারপরও একটা কথা ভুলে গেলে চলবে না যে এই মানুষগুলো কিন্তু নিজের জীবনকে বাজি রেখে আন্দোলনে গিয়েছিল, তারা কিন্তু ফিরতে নাও পারতো তাদের কেউ কেউ। কাজেই তাদের এই অবদানকে কিন্তু অস্বীকার করা যাবে না, তারা অনেক ভুলভ্রান্তি করেছে, এখনো সময় আছে শুধরে নেওয়ার। কিন্তু তারপরও আমাদের রাজনৈতিক দলগুলোর তো একটা উচিত ছিল তাদের তাদের ব্যাপারে একটা অভিভাবকত্ব গ্রহণ করা, তারা তো সেটা করে না। হ্যাঁ, এবং বরং তাদেরকে দূরে সরিয়ে দিয়ে তাদেরকে তাদের মুখোমুখি দাঁড় করিয়েছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। এবং বলা হয়েছে যে হাঁটুর বয়সী ছেলেরা, হ্যাঁ, তো এগুলি বলে তাদেরকে হেয় করে তাদেরকে আর উত্তেজিত করা হয়েছে, তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। বরং এক্ষেত্রে আমার মনে হয় যে বিএনপি এই আন্দোলনে যারা ছিল, সমন্বয়ক যারা ছিল, তাদের অধিকাংশকেই তারা তাদের আদর্শের আওতায় নিয়ে নিতে পারতো। এবং আমার মনে হয় যে বিএনপি সেই উদারতাটা কেন দেখায়নি আমি জানি না। এবং এখন তারা উদারতা দেখাতে যে রাশেদের মতো লোকজনকে তারা সহকারী বানাচ্ছে, নুরুর মতো লোককে মন্ত্রী বানাতে হচ্ছে, তো দুঃখজনক। তো এর চেয়ে ভালো লোক তো দেশে ছিল, মানে এবং আন্দোলনে তাদের ভূমিকা যে খুব এটা আমরা এগুলি তো নতুন করে বলার কিছু নয়, সময় নষ্ট। নুরু এবং রাশেদ শেখ হাসিনার সাথে কিভাবে তারা জড়িত ছিল সেটা তো আমরা জানি। কাজেই আর আপনি যেটা বলছেন যে 2 বছর পরেও, হ্যাঁ আসলে এটার মূল্য, এটার খেসারত আমাদেরকে দিতে হবে, খেসারত আমাদেরকে দিতে হবে। তো কিভাবে দিব সেটাই হলো কথা। তো যে প্রক্রিয়া শুরু হচ্ছে, যেটা বলছিলেন শুরুতেই, যে বিভিন্ন মানে ইউনিভার্সিটিতে হাসপাতালের মধ্যে ঢুকে, ন্যাশনাল হাসপাতালে ঢুকে রুগীদেরকে মারধর করা হয়েছে, একটা ভিডিও দেখলাম। একজন রুগীকে শিবির সন্দেহে মারধর করা হচ্ছে। তার মানে সে আবার আগের মতো অবস্থা, শিবির সন্দেহে, শিবির হলে মারা যাবে, মানে এই জিনিসটা তো আসলে আবার যদি এইভাবে ফিরে আসে তাহলে কি হবে? আলটিমেটলি ছাত্রদল এবং শিবির মুখোমুখি দাঁড়াবে, একটা সময় হয়তো শিবির প্রতিরোধ করতে চাইবে, তারা প্রতি আক্রমণ করবে, তখন কিন্তু জিনিসটা ভালো হবে না। এটা বাংলাদেশের জন্য ভালো হবে না, এটা আওয়ামী লীগের ভালো হবে। এবং হয়তো ইন্ডিয়া এরকম একটা জিনিস চাচ্ছে যে আমাদের মধ্যে এরকম একটা গন্ডগোল থাকুক, এটা তো খুবই স্বাভাবিক। শুরু থেকে আমরা এটা দেখছি, কারণ আপনি যে জুলাইয়ের যে স্টেক হোল্ডার যারা ছিল তাদের মধ্যে শুরুতেই কিন্তু বিভেদ সৃষ্টি করা হয়েছে নানাভাবে। এটা তো বোঝাই যায় যে কারা করেছে, এটা তো করবে তারা, এটা তো আমরা জানি। কিন্তু এটার সমস্যা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো এটা জানার পরেও এটুকু পরিপক্কতা তাদের থাকা উচিত যে আমাদের পিছনে ভারত সবসময় থাকবে, ভারত তো থাকবে আমাদের প্রতিবেশী, এবং তারা আমাদেরকে সারা জীবন ডিস্টার্ব করবে, তাদেরকে মেনে নিয়েই কিন্তু আপনার চলতে হবে। কাজে তাদের ব্যাপারে কিন্তু আমাদের এক ধরনের ব্যবস্থা থাকা উচিত যে আমরা তাদেরকে কিভাবে ফেস করব, তাদেরকে নানাভাবে ফেস করতে হবে। তাদেরকে আমরা কতটুকু বিশ্বাস করব না, তাদের সাথে রিলেশনটা কিরকম হবে, এটা তো আসলে রাজনীতি যারা করে, বাংলাদেশের রাজনীতি করলে তো আসলে ভারতকে চিনতে হবে, ভারতকে না চিনলে বাংলাদেশের রাজনীতি করলে তো হবে না। জি সজল ভাই, মুস্তাফিজ ভাই আপনি কি মনে করেন 2 বছরের মাথায় এসে কেন আমাদের এইসব হতাশার কথা বলতে হচ্ছে, বা জুলাই বিপ্লবটাকে কেন আমরা আসলে সুফলটা তুলতে পারলাম না? মানে 2 বছরের মাথায় এসে হাসিনার এই যে আস্ফালন সে ফিরে আসবে, এই পরিমাণ মানুষ হত্যা করার পরে, এটাও তো ধরেন আমি খুব ইয়েতে দেখি যে এত সাহস তার পায় কি করে? সে কিভাবে বলে যে 250 মানুষ খুনের লাইসেন্স তো আমার আছে? তার কর্মীরা তাকে বলতেছে যে সব জ্বালায় পড়ায় সরকার করে দিবে যারা ইয়ে করছে। তো সেই জায়গাটায় মানে এই 2 বছরের মাথায় এসে এইভাবে এই জাতীয় মূল্যায়ন, মুস্তাফিজ ভাই আপনি কি মনে করেন আমাদের ব্যর্থতা কোথায়, করণীয় কি? কনক ভাই, প্রথমেই আমি বলবো যে কয়েকদিন আগে ডক্টর মাহমুদুর রহমান বলেছেন যে এই যে যারা সমন্বয়ক ছিল তাদের ক্ষমতার অংশ হওয়াটা উচিত ছিল না। এই জিনিসটা আমি পুরোপুরি একমত হব না, কিন্তু আমি যে জিনিসটা
ইয়া করবো যে এই ব্যর্থতা অ্যাকচুয়ালি ওরা যদি পাওয়া মানে কয়েকটা কি বলে উপদেষ্টায় থাকতো বা না থাকতো, রেজাল্টটা সেম হইতো। কারণটা হচ্ছে যে আমাদের যে প্রশাসন, পুলিশ, আর্মি সবকিছুর মধ্যে এই গত ১৬-১৭ বছরে যেভাবে আওয়ামীকরণ এবং আওয়ামী ভারতীয় দালালরা আছে, আল্টিমেটলি এই সিচুয়েশনটা আমাদেরকে ফেস করতেই হইতো। অতএব আমরা শুধু ওদেরকে দায়ী করে আমি চাচ্ছি না যে শুধু আ সমন্বয়কদের দায়ী। বাট সমন্বয়কদের যে জিনিসটা বোঝা উচিত ছিল সেটা হচ্ছে তাদের ওই যে যেটা হচ্ছে বয়স কম, প্রজ্ঞা। প্রজ্ঞা জিনিসটা অ্যাকচুয়ালি আ জ্ঞান অর্জন করা যাবে। কিন্তু প্রজ্ঞা জিনিসটার জন্য একটু কন্টিনিউ লাইফ ফর এট লিস্ট 40 প্লাস হইলে তোমার প্রজ্ঞাটা আসার কথা আরকি। সো এই সমস্ত জায়গায় তারা অ্যাকচুয়ালি আমি বলব ওই যে গোয়েন্দা সংস্থা এবং জেনারেল ওয়াকার এবং আমি এটা বরাবরই সব জায়গায় বলে আসছি যে যত ইন্ডিয়ান হেজিমনি আওয়ামী লীগের হেজিমনির প্রধান পিভটটা ছিল হচ্ছে জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকার থাকার কারণেই সুপ্পু ছিল এবং অন্যান্য যারা আছে তাদের স্ট্রেংথটা ছিল যে এখানে। সো এইটার কারণেই ১ম দিকে যেমন আমরা দেখেছি যে আমি অনেক পরে একটা ভিডিও শেয়ার করেছি। কারণ সাথে ভিডিওটা শেয়ার করলে যারা শেয়ার করছে তারা ভয় পাচ্ছিল যে ঢাকা শহরের ডিজিএফআই অফিসে যে পরিমাণ রয়্যাল এজেন্ট ছিল তারা ২ বাস ভর্তি করে মিলিটারি বাসে করে তাদেরকে এয়ারপোর্টে পৌঁছায় দেওয়া হয়েছে। পরে ভিডিও ২ টা আমি শেয়ার করেছিলাম। এরকম একটা সিচুয়েশন এর মধ্যে তারা যখন দেখলো যে না নরমালি যেটা হয় যে আমি বললাম যে কেন শেখ হাসিনা ফেরত আসলে আমি খুশি। আসলে ওই যে জিনিসটা ওখানে মিসিং ছিল সেটা হচ্ছে আমরা মানবাধিকারকে একটু সাইড লাইনে রাখবো। রাইখা এই বিপ্লবকে সফল করবো। আমি এটা ডিটেইলস বলব না। ওই জিনিসটাই হয় নাই দেখে এবং এই গত ১৭ বছরে আওয়ামী ভারতীয়রা এজেন্ট যেভাবে আছে এবং এই মুহূর্তে অ্যাকচুয়ালি আমি বিভিন্ন সময় বিভিন্ন লাইভ এবং ইয়াতে একটা জিনিস বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে যেহেতু আমি সেনাবাহিনীর সদস্য, প্রাক্তন সেনাবাহিনীর সদস্য ঢুকে দেওয়ার চেষ্টা করতেছি। যাদের সাথেই ভারতীয় কানেকশন আছে হি ইজ এ ট্রেইটার। এটা মাথার ভিতরে ঢুকতে হবে। আগে ওপেনলি অফিসাররা ভারতীয় কানেকশনকে এক্সপ্রেস করতে এটা তার ছিল স্ট্যাটাস সিম্বল। সে সরকারের কত কাছে এটা প্রমাণ করত। সো সেম উইথ সিভিলিয়ান। আমি ইভেন পুলিশের ভিতরে কিছু ভারতীয় এজেন্ট আছে। আমি নাম জানি। বাট কথা হচ্ছে আমি পাবলিকলি বলবো না কারণ ইটস এ সাবজেক্ট টু ইনভেস্টিগেশন। বাট আমার কাছে এখন পর্যন্ত কেউ কোনোদিন কোনো কিছুতে যে আমি যে এনটি ইয়া করি প্রেসিডেন্ট গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে আমি জানি না। আমার কাছে সবসময় মনে হয়েছে যে আমি যেহেতু টক শোতে আসি আমি সবসময় এনটি গভর্নমেন্ট আওয়ামী লীগের সময় এনটি আওয়ামী লীগ এখন এনটি বিএনপি এরকম একটা স্ট্যাটাস আমি সবসময় এনজয় করতেছি যে ইনভেস্টিগেশন করার জন্য কেউ যদি চায় যে ওকে আই ক্যান হেল্প কারণ আমি চাকরি করছি আমি দেখেছি আমি ইভেন আমাকে ইন্ডিয়ান হেজিমনি কয়েকবারই মানে যেহেতু আমি এই যে তারা শেষ পর্যন্ত কি পারছে আমার ফেসবুক আইডি গুলো ডিসেবল করে দিতে পারছে বাট আমাকে হানি ট্র্যাপ করার বিভিন্ন ধরনের চেষ্টা করছে আমার নামে ফেক ডকুমেন্ট জুলকারনায়ন নাজমুল সাকিব শেয়ার করছে বাট হালে কিন্তু পানি পায় নাই বাট কথা হচ্ছে এই জিনিসটাই আর কি কথা হচ্ছে আমাদের মানে ইচ্ছা থাকতে হবে যে আমরা ইন্ডিয়ান হেজিমনিকে দূরে সরব বাট আমি এখন পর্যন্ত সরকারের যেটা দেখতেছি হ্যাঁ ভারতকে দিচ্ছে বাট কথা হচ্ছে যখন ওই যে সজল ভাই যেটা বললো যে রাশিদের মতো লোক তারপরে ওই যে নুরু এদেরকে সরকারে দেওয়া এদের সাথে ইন্ডিয়ান কানেকশন আছে আমি এই রাশেদের ব্যাপারটা নিয়ে তো বেশ কয়েকটা আলোচনা আসলো কথা আসলো আমি একটা ছোট একটা ভিডিও দেখাই সাম্প্রতিক সময়ে রাশেদ একটা জায়গায় বক্তব্য ছিলেন সেখানে যে আমজনতার দলের যে তারেক আর একটা রিয়াকশন যদি দেখাই ওই রিয়াকশনে বুঝতে পারবেন যে তার সহযোদ্ধা রিয়াকশনটা কি আছে যারা অপরাধ করেছে তাদেরকে বিএনপি নাই বিচার করবে বিএনপি কোনো জুলুম করবে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন যে 11 সময় আমাদের মানে নন ভার্বালি আপনার ধরেন এক্সপ্রেশন দিয়ে মানে ধরেন যে তারেক রহমান বিএনপির চেয়ারপারসন তিনি প্রধানমন্ত্রী ওনার রাজনৈতিক সহকারী হচ্ছে গণ অধিকার পরিষদ থেকে 5 মাস আগে যোগ দেয়া একজন ব্যক্তি যার রাজনৈতিক অভিজ্ঞতা হচ্ছে নুরুর অ্যাসিস্ট্যান্ট এবং 18 সালের কোটা আন্দোলন করা তো ভবিষ্যতে রাজনৈতিক সংকটে রাজনৈতিক ক্রাইসিসে এই জাতীয় মানে একটা আনইমপ্রেসিভ যে শুদ্ধ বাংলায় কথা বলতেও যা সমস্যা হয় তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বিষয়টি নিয়ে অনেকেরই আপত্তি আছে তো
এখন মিনাজ ভাই আপনি কি মনে করেন যে 2 আচ্ছা বছরের কনক, আমি একটু মিনার ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি এই রাষ্ট্রের সম্পর্কে ছোট্ট একটা জিনিস বলি। আমার যেটা মনে হয় যে আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তার যে ফেশিয়াল এক্সপ্রেশন, তার যে চেহারা, সেখানে কিন্তু অনেক শব্দ কিন্তু তার মুখে মানায় না। কারণ আমি যদি ধরি, ধরেন উনি কিন্তু কোনো একটা মিটিং এ নির্বাচনের আগে গুপ্ত গুপ্ত বলেছিলেন। আমার কাছে খুব জিনিসটা বেমানান মনে হয়েছে যে তার মুখে এই ধরনের গুপ্ত নিয়ে কটাক্ষ করাটা ঠিক মানাচ্ছে না। কারণ তারেক রহমানের যে ক্যারেক্টার, উনি যেভাবে কথা বলেন তার সাথে সেটা যায় না। কিন্তু ওনার ভিতরে হয়তো কোনো ক্ষোভ আছে যেটা উনি প্রকাশ করতে পারেন না, তার ফেশিয়াল এক্সপ্রেশনের সাথে যায় না। সেক্ষেত্রে আমি মনে করি যে তার ভিতরের কথাগুলো প্রকাশ করার জন্য রাশেদের মতো একটা লোক আমার মনে হয় যে খুবই অ্যাপ্রোপ্রিয়েট চয়েস। তাকে দিয়ে কিন্তু সেই কথাটা সে বলাতে পারছে না। রাশেদ ইতিমধ্যে ধরেন ইরেসপন্সিবল নাম করে ফেলছে, কিন্তু অল্প সময় নাম করে ফেললো, কিন্তু অযাচিত কথাবার্তা বলে সে মোটামুটি আলোচিত, যদিও তার বেশ কিছু বিষয় আছে যেগুলো আমি পর্যায়ক্রমে সামনে আনবো। মিনা ভাই আপনি কি মনে করেন 2 বছরের মাথায় এসে আমাদেরকে জুলাই বিপ্লব নিয়ে হতাশার কথা বলতে হচ্ছে? মানে হতাশা মানে হচ্ছে আমরা এটাকে ঠিক ঘরে মানে তুলতে পারলাম না এই সুফলটা, কেন, কি মনে করেন আপনি? এইটা কনক ভাই, আমি হয়তো পুরাপুরি আপনাদের সাথে একমত না এই ব্যাপারে। কিছু অর্জন যেটা, এটা মনে হয়েছে কি, এই যে মনে করেন আমাদের একটা ড্রাইভ কিন্তু এখনো রয়ে গেছে, আমরা প্রশ্ন করছি, উই আর নট হ্যাপি, আমরা আরো চাচ্ছি। এটাই কিন্তু আসলে আমাদের ফুলফিলমেন্টের দিকে নিয়ে যাবে। দিস ইজ এ গুড সাইড। মনে করেন এটা তো সরকারও এমন অবস্থা ক্রিয়েট করতেছেন, এবং দেখুন বারবার সরকারও বলছে, আমি এই জন্য বিষয়গুলি যে না, আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব, আমরা তো ছেড়ে দিব না। অক্ষরে অক্ষরে পালন করছে কিনা সেটা তো সামবডি ইজ দেয়ার টু মনিটর, এবং এটা জানে সরকার। কাজে এখানে পুরোদমই হয় না। ওরা যদি অস্বীকার করতো বা অন্য ধরনের, এখনো যেহেতু স্বীকার করে আমরা অক্ষরে অক্ষরে পালন করব, তা আমরা ধরেন এটা বাধ্য করব। এটা তো বাধ্য করার মতো প্রচুর এখন হয়ে গেছে, আউটলেট হয়ে গেছে। কাজে সরকার এটা ভালোভাবে জানে। আরেকটা জিনিস হলো যে আমাদেরকে কিছুটা স্পেস তাদেরকে দিতে হবে। আর এই যে একটা মনে করেন, এখন যদি মনে করেন যেই ক্ষমতায় আসুক, আমরা ডক্টর ইউনূসের সরকারকে দেখলাম, এখন বর্তমান সরকার কিছু একটা আছে। এই যে এখন যারা এনসিপি খুব বেশি কথা বলছে, এরাও কিন্তু সরকারের ছিল, আমরা তাদের লিমিটেশন দেখছি, এবং তারা কি কি করেছে সেটা আমাদের কাছে স্পষ্ট আছে। দ্যাট মিনস এই সিস্টেমে, যেটা মোস্তাফিজ ভাই বললেন, হোল সিস্টেমে এমন কিছু আছে, এটা হয়তো রিমুভ করতে একটু সময় লাগবে, এবং এই সময়টুকু আমাদেরকে দিতে হবে। আমরা যদি একটু বিবেচক হই যে সরকারের প্রতি, তাহলে হয়তো এটা সম্ভব হবে। এখন ধরেন তারেক রহমানের ওনার বডি ল্যাঙ্গুয়েজ হলো, আমরা পার্সোনালি ওনাকে যতটুকু জানি, হি হ্যাজ মানে গুড ইন্টেনশন, হয়তো করতে পারতেছেন। এই যে আজকে যে ঘটনাটা ঘটে গেছে, এখন এখানে ওনার নিয়ন্ত্রণ কতটুকু আছে, এবং একই সাথে এটা তো ড্যামেজিং হচ্ছে ওনার। এই যে অনেক কিছু উনি এক কথা বলেন, ওনার লিডাররা অন্যভাবে সেই জিনিসগুলি তুলে দেয়, এবং সবগুলি এগেইনস্ট দ্য পিপল। এখন এই যে আজকে যেটা হয়েছে ছাত্র দল এবং ছাত্র শিবির, এটার মধ্যেও কিন্তু একটা বিরাট রয়ে গেছে। তারা যে কোনো ভাবেই হোক এই রাজনীতিটাকে 2000 আগের যে রাজনীতি, যেভাবে ফল দখল করতে হবে, কিন্তু এইগুলি যে বুমেরাং হবে, এইটাকে বোঝানোর মতো তারেক রহমানের জন্য আনফরচুনেট হলো ওনার যে অ্যাডভাইজার যারা আছে, তাদের কারো এই সাহস নাই আগে দেখে যে কোন কথাটা বললে লিডার খুশি হবে। ওরা কিন্তু সেম অ্যাডভাইসটা দেয়, উনি কিন্তু আসলে কোনো অ্যাডভাইস পান না। উনার মনের কথাটাই ওই অ্যাডভাইজারদের মুখ থেকে উনি শুনেন, এবং সামহাও মনে হয় এক ধরনের তৃপ্তিও পান। কিন্তু এইটা যে ওনার জন্য ড্যামেজিং হচ্ছে, নো স্যার ইউ ক্যান ডু ইট, এরকম কথা বলার মতো ওনার আশেপাশে কেউ নাই। এবং যারাই বলবে, এবং এই জন্য আমি জানি না তারেক রহমান সাহেব ওনার, আমার পার্সোনালি হয়তো আমি মাঝে মাঝে কিছু কথা বলে, এখন জানি না, আগে হয়তো মেসেজগুলি পড়তেন, এখনো পড়েন, কতটুকু ভিতরে নেন জানি না। আমি কিন্তু এগুলি বারবার বলে যাচ্ছি যে আপনাকে শুধু পছন্দের কথা না, অপছন্দের কথাগুলিও আপনাকে শুনতে হবে। এখন এই যে কথাগুলি আসছে আজকে, যে আমরা শিবির, এবং উনি মনে করতেছেন হল দখল করে ফেললে সব কিচ্ছু করতে পারবেন না। এই ছাত্র দল আপনার জন্য কিছুই করতে পারে নাই। আপনি ভালোভাবেই জানেন, এরা ছাদের উপর কয়েকটা ব্যানার ধরে ছবি তুলে ভাইয়ার কাছে পাঠিয়ে দিয়েছে, দিস ইজ দ্যাট ছাত্র দল। এখন যদি আপনি আসলেই কিছু করতে চান, এই কথাগুলি আপনার ভালো লাগবে না জানি, তারপর আমি বলবো এই ছাত্র দলকে ইমিডিয়েটলি ব্যান করে নতুন ভাবে তৈরি করে। আমরা ভাই কনক ভাই 81 সালে আমি ক্লাস 10-এ পড়তাম। এই যে আজকে দেখেন যেভাবে তারেক রহমানের পাশে, আমরা কিন্তু জিয়ার পাশে যাওয়ার আমাদের সৌভাগ্য হয়েছে। কিন্তু আপনি যদি এগুলি ব্যান করে ইয়াং প্লপার নিয়ে আসেন, ইউনিভার্সিটিতে অনেক কিছু আচরণ করতে যাবে, এই সমস্ত বয়স্ক, আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কিন্তু আপনারা যা কিছু শো করতেছেন, এবং একটা গ্রুপ দেখাচ্ছে আপনি হল দখল করে ফেলেন, সব রাইট হয়ে যাবেন না, ইউ আর ডুইং মানে কি ডেঞ্জারাস মিস্টেকের দিকে আপনি যাচ্ছেন। এবং এখনকার ওই সময় নাই। এখন যদি মনে করেন এই যে আপনি বিভিন্ন জায়গায় জেনজি প্রজন্মকে দেখেন, এদেরকে আপনি থামাতে পারবেন না। আবার নির্দিষ্ট কোনো আউটলেট না, বাস্তবতা আপনাকে মানতে হবে।
যে আপনি কয়েকটা মিডিয়াকে হাত করে নিয়ে আপনি যা দেখাইতে চাবেন জনগণ সেটাই দেখবে না। এখন কিন্তু সেই জায়গায় নাই। আপনি এটা ভয়ঙ্কর একটা ভুল করবেন। যেভাবে হোক যদি করতে হয় আদর্শকে মোকাবেলা করতে হবে আদর্শ দিয়া। ছাত্র শিবির যেটা হচ্ছে ভিতরে প্লিজ গো ইনসাইড এন্ড স্টাডি দেম। আমরা যারা এগুলি স্টাডি করে তাদেরকে আবার গুপ্ত জামাত আপনার কথাগুলি আবার আমাদের দিকে ঠেলে দেয়। আমরা উই ডোন্ট বদার ফর ইট। আপনার কাছে আমরা কোনোদিন যাবো না কোনো ক্ষমতার জন্য। সেটাই আমরা যা পেয়েছি জনগণের ভালোবাসা। কনক ভাই, এটা আপনারা কেউ পাবেন না। আপনি কি বলতে পারেন 2 টার্ম আগে কি মিনিস্টার ছিল? কিন্তু কনককে আমাকে হয়তো কিছু মুস্তাফিজকে মানুষজন জানবে এবং সেটা অনেকদিন স্মরণ রাখবে। উই ডোন্ট বদার ফর ইউর পোস্ট। এবং আমাদের মুখ আপনারা কখনোই বন্ধ করতে পারবেন না। যেটা সত্য সেটাই বলবো এবং এই কথাগুলি মানুষের কাছে যাবে। ফর গড সেক এমন কিছু করেন না। যে যা করতেছেন এটা একটা ভয়ঙ্কর দিকে আপনাকে নিয়ে যাচ্ছে। যারা এগুলো অ্যাডভাইস করতেছে এবং এই যে রাশেদ বলেন, ডাক্তার জাহিদ বলেন, আমরা এদেরকে চিনি না। এবং যেটা বামদেরকে আপনি যেভাবে মাথায় তুলে নিয়েছেন, এরা নিজেদেরকে ধ্বংস করেছে। দেখেন বাম গোষ্ঠীগুলিকে কেন আমি বলি, এরা প্রথমে নিজেদেরকে ধ্বংস করেছে, তারপরে আওয়ামী লীগকে ধ্বংস করেছে, এখন বিএনপির পিছনে লেগেছে এবং বিএনপিকেও আমরা যেটা দেখতেছি সেই দিকে নিয়ে যাবে। আপনার কিসের শিবির যদি কোনো চ্যালেঞ্জিং হয়, প্লিজ ফেস দেম ইন্টেলেকচুয়ালি। এই যে কথা বললাম অনেক কিছু আছে, আপনাকে ইসলামিক হতে হবে না। আজকে জানি না এগুলো কথাগুলি তাড়াতাড়ি হয়ে যাবে। যেরকম আমেরিকায় আছে তাদের ইয়াং জেনারেশনকে, ইয়াং পলিটিশিয়ানকে কিভাবে করে ব্রিডিং করে, চাইনাতে করে, সিঙ্গাপুর করে, এইগুলি এক্সাম্পল নেন। আপনাকে শুধু শিবিরের ফর্মুলা ইউজ করতে হবে তা না, শিবিরকে ফেস করেন আর এর চেয়ে আরো উত্তম বেটার কিছু করে, সেটাই বেটার কিছু করেন। শিবিরের মধ্যে যা আছে যদি মনে করেন ইফ ইট ইজ মানুষজন অ্যাকসেপ্ট করছে, এটা মুসলিম মেজরিটি কান্ট্রি, আর আপনারা ইসলামের নাম নিতে ভয় পান, এইসব লিডারকে সামনে আনেন আর আপনারা মনে করেন যে ইয়াং জেনারেশন আপনাদেরকে পিছনে পিছনে করবে। নো, এটা কখনোই করবে না। আপনাকে বাস্তবতা মানতে হবে এবং আসল অ্যাডভাইস গুলি দিতে হবে, তা নাহলে কিন্তু বই ডেঞ্জারাস দিকে চলে যাচ্ছেন। আমি একটু অ্যাড করি মিনার রশিদ ভাইয়ের সাথে, যে বললেন না যে ছাত্রদল করছে, আসলে কি ছাত্রদল এটা করার মতো ক্যাপাবিলিটি আছে? সেটা তো ছাত্রদল করছে না, তারা তো ভাড়া করা লোক দিয়ে করাচ্ছে, তারা তো ছাত্রলীগ ভাড়া করে করছে। এটা তো তাদের শক্তি। যদি আমি যদি পেশি শক্তি ধরি সেই পেশি শক্তি তো ছাত্রদলের নাই, ভাড়া করা লোক দিয়ে করছে। আমি আরেকটা কথা বলে সজল ভাই, যখন এটা হয়, যখন এটা মানে সংঘর্ষ চলতেছে, পুলিশ কিন্তু সাইডলাইনে দাঁড়ায় ছিল, তারা কিন্তু চেষ্টা করে নাই। এটাতেই তো সরকারের ইনভলভমেন্ট আছে যে সো এটাকে সরকারের ডিনাইবিলিটি নাই সেটা। আর আলটিমেটলি যেটা হচ্ছে যে সবাই চাচ্ছে, মানে একটা দল তো চাচ্ছে যে আগেই ভালো ছিলাম, এই কথাটা যেন মানুষের মুখ দিয়ে বের হয়, সেটার চেষ্টাই হচ্ছে। এটা বিএনপি বলতে হবে, কমেন্টে আসছে এরকম এই জিনিসটা যে আগেই ভালো ছিলাম। সজল ভাই যে দেখেন, হ্যাঁ এখন যদি মনে করেন, এখন আমি একটা জাস্ট এর কথাগুলো চিন্তা খাতিরেই বললাম, আপনি ছাত্রদলে 5 বছর ব্যান করে দেন, সরকারের কি আসলেই কোনো ক্ষতি হবে? লাভ হবে কি এই ছাত্রদলকে রেখে? বরং আপনি যদি এটা করেন, ইয়াং জেনারেশন, ইয়াং ব্লাড উইথ দ্য নিউ স্পিরিট, এদেরকে নিয়ে আসেন এবং সেটা করে সেটা মানুষজন, এদের জিয়া ফ্যামিলি, তারেক জিয়ার পিছনে দেখেন কিভাবে স্টুডেন্ট গুলি কি আগ্রহ করে কথা, আপনি এদের ভিতর থেকে নিয়ে আসেন। মিনার ভাই যে সাজেশনটা দিলেন, দিস ইজ ফ্যান্টাস্টিক সাজেশন, তখন সাধারণ ছাত্ররা সবাই বিএনপি বনে যাবে। বিএনপিকে মিনার রশিদ ভাই, যেটা কালচারাল, আপনি যেটা বললেন যে বিএনপি যদি কালচারালি শিবিরের সাথে না পারে, তাকে চিন্তা করতে হবে। বিএনপি কালচারালি যে অনেক পিছানো, এটা তো আজকের কথা না, এটা অনেক পুরনো কথা। বিএনপি শিবিরের সাথে কালচারালি পারছে না, তাদেরকে এই বিষয়টায় গুরুত্ব দিতে হবে এবং কালচারালি কিভাবে, যেটা আমাদের হাতে চিন্তা করতো, এবং কালচারাল দিকটাতে আমরা যে কত দুর্বল। এই জুলাই নিয়ে বিএনপির কি প্রেজেন্টেশন আসছে যেটাতে মানুষ মুগ্ধ হয়েছে? বলেন তো, একটা প্রেজেন্টেশন কথা করতে পারছে? কিন্তু প্রথম শিবির কিন্তু প্রত্যেকটা ইনস্টিটিউশনে বিভিন্ন ধরনের অভিনব কৌশল করছে। কদিন আগে আমরা দেখলাম না যে শেখ হাসিনা দৌড়াচ্ছে আর তার পিছনে ওই যে ইয়াতে উঠে এই কি বলে যে ওইটার ভিতরে দৌড়াচ্ছে ইয়াতে, তো শেখ হাসিনা দৌড়াচ্ছে, ওরাও দৌড়াচ্ছে পিছনে পিছনে। তো এইগুলি আসলে ইনোভেটিভ অনেক জিনিস করা যায়, সেই জিনিসগুলি করে জুলাইকে ধারণ করা এবং জুলাইকে কালচারালি এস্টাবলিশ করতে হবে। এবং আমার মনে হয় যে বিএনপি সেই জায়গাটাতে অনেক পিছানো, কিন্তু আওয়ামী লীগ কিন্তু দুইটাই ছিল। আওয়ামী লীগের যেমন অপশক্তিটাও তাদের হাতে ছিল, একই সাথে কিন্তু তাদের কালচারাল ইউনিয়ন ছিল। বিএনপির আসলে কালচারাল ইউনিয়নটা নাই বললেই চলে, বরং এটা আমরা যারা দুই একটা কথা বলি আমাদেরকে তো গুপ্ত বলে দিচ্ছে যে আপনার তো গুপ্ত না। মানে ধরেন আমি আসলে সবকিছু মিলায় খুবই আর কি, মানে আশা হতই বলা চলে। মুস্তাফিজ ভাই, আপনার শেষ মন্তব্যটা একটু শুনি। আমি জাস্ট একটা জিনিস অ্যাড করবো, মনে করেন যে সজল ভাই যেটা বললেন যে অ্যাকচুয়ালি আওয়ামী লীগ স্মার্ট ম্যানেজিং। আমি মিলিটারি পয়েন্ট অফ ভিউতে যদি বলি, তারা কিন্তু আপনারা সবাই জানেন যে মিলিটারিকে বিভিন্ন
আর্থিক সহায়তা থেকে জমি জমা সবকিছু দিয়ে খুব খুশি রাখছে। দেখেন, আমরা সরকারি চাকরি থেকে এটা বলতাম যে আমরা যদি বৈষয়িক জিনিস পাই থাকি আওয়ামী লীগের থেকে বেশি বেশি বিল, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি দেখলাম সরকার এই যে 1 র্যাঙ্ক 1 পেনশন এটা চালু করেছে। এটা কিন্তু খুব একটা ভালো কাজ করেছে। আপনি এই যে মনে করেন, আমি যখন সেকেন্ড লেফটেন্যান্ট ছিলাম তখন আমি সর্বসাকুল্যে আমার মধ্যে বেসিক ছিল 1800, সবকিছু 2500 মতো পাইতাম সবকিছু। তখন চিন্তা করেন, আমার আরো 10 বছর আগে যারা রিটায়ার করছে মেজর র্যাঙ্কে, তারা কিন্তু ওই 2500 টাকা হিসাবেই কিন্তু তারা ওইটার অর্ধেকেরও কম তারা রিটায়ারমেন্ট পাইতো। এটা কিন্তু এখন করছে 1 র্যাঙ্ক, মানে বর্তমানে মেজরের যেটা র্যাঙ্ক সেই অনুযায়ী তারা পাবে। এটা ইজ ভেরি গুড থিং। বাট কথা হচ্ছে এইটা মিলিটারির উপরে একটা গুড এফেক্ট পড়বে, কিন্তু এর থেকেও বড় এফেক্ট পড়বে যদি এই পিলখানা হত্যাকাণ্ডে আমার পেটের ক্ষুধা থেকে জাস্টিস ইজ মোর ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। সো আমরা যদি সিনহা হত্যাকাণ্ডের বিচারটা করতে পারি, আমরা যদি মেজর জাহিদের ইয়াটা করতে পারি, বিচারটা করতে পারি, আমরা যদি পিলখানারটা করতে পারি, বাট পিলখানায় সবকিছুই হয়েছে। আমি দেখলাম কয়েকদিন আগে রাওয়াতে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা যে ব্রিগেডিয়ার শামসার গেলেন, উনি কিন্তু সবগুলো এক্সপ্লেন করেছেন যেগুলো সবকিছু করবেন, কিন্তু আমি দেখলাম যেটা নন এসেন্সিয়াল আমার ভাষায় যে 1 র্যাঙ্ক 1 পে, এটা সবার আগে হয়েছে, এটা আর্থিকভাবে। বাট কথা হচ্ছে আমাদের পেটের ক্ষুধা থেকে বেশি দরকার হচ্ছে জাস্টিস। আমাদের উপরে যে অন্যায় যেটা হয়েছে এটার বিচার কার্যটা, এই বিচার কার্যটা যদি আমরা দেখি, এটা করলে বিএনপি যদি বিচারটা করে তার লস তো নাই, তার লোকজন তো এটার মধ্যে Involved না। সো হোয়াট ইজ দ্য প্রবলেম? এটা যদি ঢাক ঢোল পিটায় করে উই আর অলওয়েজ উইথ দ্য গভর্নমেন্ট। আমাদের মানে এক পার্টি মনে করতেছে যে আমাদেরকে 1 র্যাঙ্ক 1 পে দিলে আমরা সবাই বিএনপি হয়ে যাবো। ইটস নট। আমরা জাস্টিস ইজ মোর ইম্পর্টেন্ট দেন মানে আমাদের পেমেন্ট। থ্যাংক ইউ। মানে হাসিনার এই 17 বছরে যে বিচারহীনতা বা ন্যায় বিচারহীনতার যেই সংস্কৃতি বা যা জুলুম হয়েছে, এগুলো বিচার চাই। রত্না আপা, আজকে আমি বুঝলাম না, আচ্ছা আপনার নেটে কি সমস্যা হয়েছে, আপনি বারবার আসছেন। মুস্তাফিজ ভাই, বিএনপি কি ভয় পায় বিডিআর এর বিষয়ে কাজ করতে? আমার মনে হয় এটা থেকে আমাদের ভারতকে ভয় পায়? হ্যাঁ, ওদের একটা প্রেশার আছে ওইটাই। বাট কথা হচ্ছে আমি ক্ষমতাচ্যুত কিছুক্ষণ হবে। আগে বললাম না যে ভারত আমাদেরকে আক্রমণ করবে না কিছু না, কারণ তারা জানে তাদের 7 সিস্টার হয়ে যাবে। আমাদের কিন্তু এটা স্ট্রং পয়েন্ট, বাট এই স্ট্রং পয়েন্টটা আমরা ইউজ করতেছি না দেখেই ওরা এত ফাল পারে। আমাদেরকে ইউজ করার মধ্যে এই যে আমাদের শেখ মুজিব শিখাই গেছিল কি ফ্রেন্ডস টু এভরিওয়ান ম্যালিস টু নান। পৃথিবীর কোন দেশে এটাকে আইডিয়াল হিসেবে করে না। এটা হচ্ছে যখন আমেরিকার সিভিল ওয়ার হয়েছিল, সিভিল ওয়ারের পরে তখন এটা আসছিল, কারণ কনফেডারেট ইয়ারা তারা একই দেশের লোক, একই এই জন্য এটা করছিল। আর আমরা এখন করতেছি ভিন্ন দেশের হয়েও এটা করতেছি। কারেক্ট, আমরা নিজ দেশের সাথে, এবং এটা কিন্তু ভারত আমাদের মধ্যে ঢুকেছে এই যে ফ্রেন্ডস টু এভরিওয়ান। সো আমাদেরকে তাদের যে ইয়া আছে, তারা কখনোই আমাদেরকে সবসময় ইয়াতে আসে না, ওই যে ক্যারট এন্ড স্টিক, ওরা সময় ক্যারটের মানে ক্যারটটা স্টিকের উপরে রাখছে সবসময়। আমার কথা হচ্ছে এই বিপ্লবের পরে এই সুযোগটা আসছে যে আমরা এইটা নিয়ে তাদেরকে সমানে সমানে ফাইট দিয়ে ইকুয়াল পজিশনে করার, এবং এই বিএনপি এই সুযোগটা নিচ্ছে না আমি বলবো এখন পর্যন্ত। ধন্যবাদ। না, যেখানে চুপ্পুর ব্যাপারে বলা হলো যে চুপ্পুকে সরালে সাংবিধানিক সংকট হবে, এবং আমি পিনাকির একটা ভিডিওতে দেখলাম, সেখানে পিনাকি তারেক রহমান সাহেবের সাথে কথা বলেছেন যে আপনিও তো দেশে ফিরতে চান, তাহলে আমার দেশে ফেরাটা অনিশ্চিত হয়ে যাবে যদি চুপ্পুকে সরানো হয়। তো যাই হোক, এখন তো চুপ্পুকে সরানো হলো, আরো অনেককেই সরানো হচ্ছে, কিন্তু তারপরে তো আসলে বিপ্লব ব্যর্থ হয়েছে তো আরো অনেক কারণ, এগুলিকে প্রথম দিকে যদি সরানো যেত তাহলে। সজল ভাই, আমি 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 ওই জায়গায় তারেক রহমানের সাথে একমত যে ওই সিচুয়েশনের জন্য ওই ডিসিশন ঠিক আছে, বাট নট নাও। এন্ড নাও ইউ আর দ্য অ্যাডভান্টেজ, ইউ আর হোল্ডিং দ্য হাই গ্রাউন্ড, নাও ইউ ডু দ্য রাইট থিং, সিম্পল। সজল ভাই, আমার কাছে যেটা মনে হয় কি, যে আমাদের একটু সময় দেন ওনাকে। যদি আমি তারেক রহমানকে একটু স্টাডি করি, আমরা সবাই একটু খেয়াল করি, মনে হচ্ছে ওনার কিছু করার প্ল্যান আছে। আমার কাছে মনে হয় বিনয় ভাই, আপনি বলছেন, আমরা বলছি সময় দেন, কিন্তু উনি সময় চান কিনা? আমি আপনাকে ভালোবাসতেছি, আপনি সেই ভালোবাসার মর্যাদাটা বুঝতেছেন না? এই যে মনে করেন জিও পলিটিক্যাল, শুনেন, ওই জিও পলিটিক্যাল যে অ্যাডভান্টেজ গুলি আছে উনি সহজেই নিতে পারেন। এখন বাংলাদেশের পরিস্থিতি এমন হয়েছে, ওই যে মুস্তাফিজ ভাই যেটা বললেন, আমরা যদি বলে দেব ইন্ডিয়া এখন ভয় পাবে, কারণ আমরা এমন একটা পজিশনে আছি। আপনি তো সেটাতে খেয়াল করতে হবে। ওয়ার্ল্ড পলিটিক্স দেখেন, ওখানে ইরান এবং ইউএস এর যে যুদ্ধ, এটাতে কিন্তু কিছু জিনিস আসছে, জিও পলিটিক্যাল আমাদের অ্যাড হচ্ছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ওইটাতে যখন অ্যাড হবে চায়না, রাশিয়া, তারপরে ওইদিকে আবার টার্কি, মালয়েশিয়া, এখন এইগুলি নিয়ে যদি আপনি চিন্তা করেন, আর সবার উপরে যেটা ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই জায়গাটা দেখেন, এটা জিয়াউর রহমান শুধু দেয় নাই। আপনি এইটাতে যান না, তবে সবকিছু লাইন আপ হয়ে যাবে ভাই। না, আবার দেখেন এই যে প্রেজেন্ট জিওপলিটিক্যাল সিচুয়েশন ইজ দ্য পারফেক্ট টাইম, তাদের
সমস্ত নেবরের সাথে গন্ডগোল এবং ইনসাইড ককরোচ পার্টি ওদেরকে মানে মোটামুটি বিজি টাইপে ধরে আছে। এই সিচুয়েশনে উই ক্যান ডু সামথিং। এটার অ্যাডভান্টেজটা আমরা হয়তো এখনো নিতে পারতেছি না। Okay, আসল সময়। এই অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য আমার তো মনে হয় যে সকল রাজনৈতিক দলের যে ঐক্যটা দরকার সেই ঐক্যের মধ্যে আসলে কেউ নাই তো। মানে না, না, আপনি না, সেটাই। না, কিন্তু মানে এই ঐক্যটা করার জন্য এইটাই কিন্তু বিপ্লব যে আমাদের বা গণউত্থান যেটাই বলেন ওটার পরে আমাদের যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে আমাদের যে সংস্কৃতি, যে একটা রাজনৈতিক দল একটা রাজনৈতিক দলের শত্রু। আমরা শত্রু না, আমরা হচ্ছে সহযোদ্ধা, সবাই দেশের জন্য কাজ, প্রতিটা রাজনৈতিক দল দেশের জন্য কাজ করতেছে। এই মাইন্ড সেট আপটা আসতে হবে কার কাছ থেকে? মাথা থেকে। মাথায় কি আছে? প্রধানমন্ত্রী তারেক রহমান আছে, উনাকে বলতে হবে। এবং আমি মনে করি এটা যদি উনি এই জিনিসটা যদি প্রচার করে, বাকি বিরোধী দলরা এটা 100% মেনে নিবে। সেটাই 100% যে আমরা শত্রু না, আমরা একসাথে দেশটাকে। এটা মানে এই যে মিনার রশিদ ভাই যেটা বললেন যে সময় দিতে হবে, আসলে মানে এই সময়টা, সেই সময়টা দেওয়ার জন্য মানে সময় যে মানুষ দিবে, রাজনৈতিক দলগুলো যে দিবে তাদেরকে তো আস্থায় আনতে হবে, সবগুলো রাজনৈতিক দলকে আস্থায় আনতে হবে, তাহলে সময় না দেওয়ার কোনো কারণ আমি দেখি না। এবং যে কারণে হচ্ছে কি বাকিরা এখন খেলছে। এবং আমার মনে হয় যে শুরুতে বললেন না যে শেখ হাসিনা ফিরে আসুক, শেখ হাসিনা ফিরে আসলে হয়তো আবার সেই ঐক্যটা আমরা আবার ফিরে পাবো হয়তো, বা কোনোভাবে যদি না হয় সজল ভাই, কোনোভাবে আবার ঐক্যটা আসবে। এখানেই আরেকটা জিনিস আসতেছে যে আমি যদি মনে করি সবাই মিলে দেশ গড়বো, তাহলে আমি জনগণের জন্য রাজনীতি করতেছি। আমি যদি ধ্বংসের রাজনীতি করি তাহলে আমি ক্ষমতায় থাকার জন্য রাজনীতি করতেছি। এটা তো পাবলিকের না বোঝার কোনো কিছু নাই। সো এখন বিএনপি যে সমস্ত করতেছে ক্ষমতায় থাকার জন্য রাজনীতি, বাংলাদেশ তো এই বিপ্লব এই ক্ষমতায় থাকার রাজনীতি করতে চায় না। আমি একটা ছোট কথা অ্যাড করে শেষ করি, সেটা হচ্ছে যে অনেকে বলছেন এরকম যে বিএনপি হয়তো জুলাই সনদ বাস্তবায়ন করবে 3 বছরের মাথায় বা 3.5 বছরের মাথায় বা 4 বছরের মাথায় যে করবে, তখন এটা চাপে পড়ে করে তারপরে দেখাবে যে আমরা তো করলাম, এবং পরবর্তী ইলেকশনে তারা আসবে কি না আসবে সেই অনিশ্চয়তা যেহেতু থাকবে, কাজে এটা করলে তারা তো সেফ হয়ে গেল, কারণ তখন তো সব নিরপেক্ষ হয়ে যাবে, প্রশাসন নিরপেক্ষ হবে, তাদের আদালত নিরপেক্ষ হবে, তখন তারা সেই অ্যাডভান্টেজটা আবার নিবে। এটা কিন্তু বলছে, এই কথাগুলো আসছে কিন্তু। এটা খুবই আনফরচুনেট এবং দুঃখের বিষয় যে আমরা মানে 2 বছরের মাথায় এসে আমাদেরকে এইসব বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে। আজকে যারা যোগ দিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। রওশন আপার আজকে কি হয়েছে বুঝলাম না, নেটের কি সমস্যা, আসা যাওয়ার মধ্যে এটা ষড়যন্ত্র। তো আশা করি, আমিও আসলে একটু অনিয়মিত হয়ে পড়ছি, মানে ইদানিং অনেক কিছুতেই আসলে মন লাগে না, শো করা হচ্ছে না, অনেক আলোচনায় আসা হচ্ছে না। নিশ্চয়ই চেষ্টা করবো আবারও যদি সেই মানসিক ইয়েটা ফিরে আসুক, দেশের জন্য আরো কিছু কাজ করার বোধহয় বাকি আছে। ডক্টর সজল আশফাক, কর্নেল মুস্তাফিজ, মিনার রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমরা আবারও কথা বলবো। আপনারা ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ যারা অনুষ্ঠান শুনলেন নিশ্চয়ই আপনি আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। জুলাই বিপ্লবের 2 বছর পূর্তি এবং হাসিনার পলায়ন দিবস 5ই আগস্ট। এবং আমি খুবই ব্যথিত যে আমাদেরকে এখন আলোচনা করতে হচ্ছে 2 মাথায় হাসিনা সাহস করছে যে সে দেশে ফিরে আসবে, এই জাতীয় হাঁক ডাক দিচ্ছে। এবং জুলাই বিপ্লবটা আমরা খুব বেশি সাফল্যের সাথে আসলে আমরা সম্মান করতে, জুলাই বিপ্লবের যে অর্জন সেটি আমরা ঘরে তুলতে পারি নাই। বাট না পারলেও আবার পতিত স্বৈরাচার বাংলাদেশে ঢুকবে, আবার সে রাজনীতি করবে, আমার মনে হয় এটি একটি দুঃস্বপ্নই বলা চলে, একটি দুরাশা। হয়তো তার নেতাকর্মীদেরকে চাঙ্গা করার জন্য, চাঙ্গা রাখার জন্য সর্বশেষ চেষ্টা হতে পারে, কিন্তু খুব বেশি সফল হবে বলে মনে হয় না। কারণ আওয়ামী লীগকে আগে ক্ষমা চাইতে হবে, আওয়ামী লীগকে নির্বাসনে থাকতে হবে, তারপরে হয়তো 50-60 বছর পরে যদি কোনো সুযোগ আসে, যদি নতুন প্রজন্ম যদি ক্ষমা করে, তখন সেটা অন্যভাবে দেখা যাবে। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন।